আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএসসি ন্যানোবায়োলজি 200/200। এই ফ্রি ক্লাসগুলো করলে তুমি 200-তে 200 তুলতে পারবা, সেই টার্গেট নিয়ে তোমাকে পড়ানো হচ্ছে। এইচএসসির জন্য, কলেজের জন্য, এমনকি শুধু একাডেমিকই যে কাভার হবে তা না। এই ক্লাসগুলো করলে তোমার যেখানে যেখানে অ্যাডমিশনে বায়োলজিতে পরীক্ষা দেওয়ার দরকার হয় সেই সমস্ত অ্যাডমিশনগুলোতেও তুমি একদম ভালো করবা। অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, গুচ্ছ অ্যাডমিশন, যেখানে যেখানে বায়োলজি লাগে সেখানেও একদম তুমি বায়োলজিতে টপ করতে পারবা এবং এইচএসসি প্লাস কলেজ পরীক্ষায় 200-তে 200 পাওয়ার জন্য এই ক্লাসগুলো তোমাকে হেল্প করবে। আর আমাদের যদি টার্গেট থাকে 200-তে 200 পাওয়া, যদি কোনো কারণে 200-তে 200 নাও পাই, 190-95 তো পাবো ইনশাল্লাহ, তাই না? তো চলো তাহলে আমরা শুরু করি। এবং এই ক্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই প্লেলিস্টটা তোমরা আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে পুরা ক্লাসগুলো প্লেলিস্ট আকারে হচ্ছে পেয়ে যাবা। ন্যানো বায়োলজি কোর্স লিখে সার্চ দিলেই হবে। আচ্ছা, প্রথমেই আসো, এখানে একটা ছোট্ট একটা ছবি দিয়ে আমরা শুরু করতে চাই। এখানে এটা হচ্ছে মানুষের মাথার খুলি, এটা শিম্পাঞ্জি, এটা হচ্ছে ওরাংওটাং, আর এটা হচ্ছে ম্যাকাক বানরের খুলি। দেখো অনেকটুকু কিন্তু মিল আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখন আসো তাহলে জিনতত্ত্ব ও বিবর্তন এই চ্যাপ্টারটায়। তাহলে প্রথমে আমাদেরকে যেই জিনিসটা হচ্ছে পড়তে হবে যে বংশগতি বা হেরেডিটি কাকে বলে। তাহলে বংশগতি বা হেরেডিটি বলতে কাকে বলে, এই ধরনের বায়োলজিতে যে কোনো সংজ্ঞা তোমাকে মুখস্থ রাখার জন্য তোমাকে আসলে কিওয়ার্ড মনে রাখতে হবে, ঠিক আছে? এই বংশগতি বা হেরেডিটি, এটার কিওয়ার্ড হচ্ছে বংশানুক্রমিকভাবে। এটার কিওয়ার্ডটা আসলে হইল বংশানুক্রমিকভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হওয়া। তাহলে বংশানুক্রমিকভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হওয়া, এই জিনিসটাকেই তোমার বলা হয় হেরেডিটি বা বংশগতি। এই জিনিসটাকেই তোমার বংশগতি বা ইংলিশে বলা হয় হেরেডিটি। তাহলে কি বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা বায়োলজি পড়ার নিয়ম হচ্ছে সংজ্ঞা আসলে মুখস্থ করব না, আমরা আসলে কিওয়ার্ডটা মনে রাখবো। কিওয়ার্ড মনে রাখতে পারলে আমরা নিজের ভাষায় পরীক্ষায় বানায় লিখতে পারবো। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে বংশানুক্রমিকভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হওয়াকেই বংশগতি বা হেরিডিটি বলে। এখন তুমি এখানে বৈশিষ্ট্যের জায়গায় তুমি এটা অ্যাড করে দিতে পারো যে বংশানুক্রমিকভাবে পিতামাতার চেহারা, আকার আকৃতি, দেহের গঠন, শারীরবৃত্ত, আচরণ, এগুলা সন্তানে স্থানান্তরিত হওয়াকেই বংশগতি বা হেরিডিটি বলে। অর্থাৎ এই বৈশিষ্ট্যের জায়গায় তুমি এই জিনিসগুলো বসিয়ে দিতে পারো যে পিতামাতার আকার, বৈশিষ্ট্য মানে কি? পিতামাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ, এই সমস্ত জিনিসগুলো সন্তানে স্থানান্তরিত হওয়াকেই বংশগতি বা হেরিডিটি বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা পারবো, এটা সৃজনশীলের ক নম্বরে আসতে পারে। আচ্ছা, এবার চলে আসো জিনতত্ত্ব বা জেনেটিক্স। এখান থেকে আমাদের আরেকটা সংজ্ঞা পড়তে হবে যে জিনতত্ত্ব বা জেনেটিক্স কাকে বলে বা বংশগতিবিদ্যা কাকে বলে। অ্যাজ ইউজুয়াল এখানেও তোমাকে হচ্ছে কিওয়ার্ডটা মনে রাখতে হবে। তাইলে তুমি একটু খেয়াল করো, এখানে আমরা কার সংজ্ঞা পড়তেছি? আমরা হচ্ছে জিনতত্ত্বের সংজ্ঞা পড়তেছি। তাহলে জিনতত্ত্বের সংজ্ঞা পড়তে গেলে যেহেতু শব্দের মধ্যেই জিন কথাটা উল্লেখ আছে, তার মানে এখানে অবশ্যই আমাদেরকে জিনের গঠন, এই জিনিসটা আমাদেরকে কিওয়ার্ডের মধ্যে আসবে। তাহলে এখানে সংজ্ঞার কিওয়ার্ড হচ্ছে তোমার জিনের গঠন। তারপরে দেখো জিনতত্ত্বের আরেকটা ভালো বাংলা হচ্ছে বংশগতিবিদ্যা। তাহলে এর মধ্যে বলো তো এই বংশগতি পার্টটা আমরা আগের স্লাইডেই পড়ে আসছি যে বংশগতি ক্ষেত্রে তোমার একটা কিওয়ার্ড হচ্ছে বংশানুক্রমিকভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হওয়া। তাহলে জিনতত্ত্বের যেহেতু আরেকটা ভালো বাংলা হচ্ছে বংশগতিবিদ্যা, তাহলে এখানেও বংশগতি কথাটা উল্লেখ আছে। তাহলে এখানে আরেকটা কিওয়ার্ড হবে বংশ পরম্পরায় সঞ্চারণ হবে, বংশ পরম্পরায় বৈশিষ্ট্যের সঞ্চারণ হয়। তাহলে আরেকটা কিওয়ার্ড হচ্ছে বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারণ। ব্যাস, এই কিওয়ার্ডগুলা তোমাকে মনে রাখতে হবে। আর জেনেটিক্স বা জিনতত্ত্ব এটা আসলে বায়োলজির একটা শাখা। তাহলে আরেকটা কিওয়ার্ড হবে, এটা হইল জীববিজ্ঞানের একটি শাখা।
ঠিক আছে? তাহলে এখানে আরেকটা কিওয়ার্ড লেখো যে এটা দিন শেষে হবে জীববিজ্ঞানের একটি শাখা। তাহলে জীববিজ্ঞানের একটি শাখা। তাহলে তুমি খুব সহজেই এখন এই তিনটা শব্দ মনে রাখতে পারলে তুমি সংজ্ঞাটা নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবা। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ এবং বৈশিষ্ট্যের বংশ পরম্পরার সঞ্চারণ সম্বন্ধে আলোচনা করা হয় তারই বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। তাহলে কি বুঝছো? তাহলে জেনেটিক্স বা জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা এটার কিওয়ার্ড হচ্ছে তিনটা, যেটা একটা জীববিজ্ঞানের একটা শাখা যেখানে জিনের গঠন, কাজ, জিনের গঠনের পাশে কমা দিয়ে কাজ লিখতে পারো কিওয়ার্ড হিসেবে, যেখানে জিনের গঠন, কাজ এবং বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারণ সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বা জিনতত্ত্ব বলে। একদম ইজি না? দেখো এইভাবে পড়লে বায়োলজি কিন্তু বুঝে মনে রাখাটা একদম ইজি, ঠাটা মুখস্থ করার কিছু নাই। তাহলে আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো, এই যে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা এটাকে ইংলিশে তোমার বলা হয় জেনেটিক্স, এটাকে ইংলিশে কি বলা হয়? জেনেটিক্স বলা হয়। তাহলে এই যে জেনেটিক্স, এই জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রচলন করেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে উইলিয়াম বেটসন। তাহলে উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই জেনেটিক্স শব্দটা হচ্ছে প্রচলন করেন। ঠিক আছে? তাহলে জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রচলন করেন কে? উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে। এখন এই জেনেটিক্স শব্দটা একটা গ্রিক শব্দ জিন থেকে আসছে। জেন, জেন শব্দের মানে উদ্ভূত হওয়া বা উৎপন্ন হওয়া। তাহলে জেনেটিক্স শব্দটার গ্রিক শব্দ জেন থেকে আসছে, গ্রিক শব্দ, হ্যাঁ, এটা একটা গ্রিক শব্দ জেন থেকে আসছে, যার মানে হচ্ছে উদ্ভূত হওয়া। অর্থাৎ জেনেটিক্স বলতে বোঝাচ্ছে যে পিতামাতা থেকে একটা নতুন কোনো কিছু সন্তানে উদ্ভব হওয়া বা উদ্ভূত হওয়া, এটাই আসলে জেনেটিক্সের আসলে মূল শব্দ আর কি। বুঝতে পারছো? তাইলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। তাহলে জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রচলন করেন কে? উইলিয়াম বেটসন। আমার সাথে সাথে মুখ দিয়ে বলো, তাহলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ক্লাসের পড়া আর পড়া লাগবে না। তাইলে জেনেটিক্স শব্দটা উইলিয়াম বেটসন প্রবর্তন করেন। জিন শব্দের মানে হচ্ছে কোনো কিছু উদ্ভূত হওয়া। ঠিক আছে? তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরেকটা সংজ্ঞা দুর্দান্তভাবে হচ্ছে আমরা শিখে ফেললাম। আচ্ছা, এবার আসো জিনতত্ত্বের প্রয়োজনীয়তা। আচ্ছা, এগুলো একটু আমরা বুঝবো, এগুলো পয়েন্ট আকারে কিছু জিনিস আমাদেরকে জাস্ট বুঝতে হবে। এগুলো পরীক্ষায় তেমন আসে না, তবে আমাদেরকে বইয়ে আছে, আমরা বইয়ের কোনো লাইন বাদ দিব না, সবই পড়বো, একটু বুঝে বুঝে পড়বো। দেখো, তাহলে বুঝতেই পারতেছো এই যে জিনতত্ত্বের যে প্রয়োজনীয়তা, হ্যাঁ, এটা মানব কল্যাণে নিয়োজিত হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে তোমার জিনতত্ত্ব। তাহলে প্রয়োজনীয়তাগুলো কি? দেখো, জিনের প্রয়োজনীয় গাঠনিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে বেশি ফলনশীল ও বাড়তি পুষ্টিমান সম্পন্ন উৎকৃষ্ট জাতের ফসল উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগিয়ে, হ্যাঁ, উন্নত জাতের ফসল ফলানো হচ্ছে, যেই ফসলগুলো হচ্ছে মনে করো হেক্টর প্রতি বা একর প্রতি অনেক বেশি হচ্ছে উৎপাদনশীল। অর্থাৎ আগে মনে করো এক ধরনের ধানের চাষ করা হইতো, ঠিক আছে, সেই ধানগুলো ফলন কম দিত, কিন্তু বর্তমানে জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগিয়ে এমন ধরনের উন্নত মানের ধান উদ্ভাবন করা হচ্ছে যেগুলো হেক্টর প্রতি অনেক বেশি ফলন দেয়, ফলে এটা আমাদের খাদ্য সংকট দূর করতে সাহায্য করতেছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে জিনতত্ত্বের জ্ঞানের আলোকে সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের গৃহপালিত পশু পাখি উদ্ভাবন অব্যাহত আছে। অর্থাৎ ধরো দেশি যে গরুগুলো আছে, দেশি গরুগুলা দুধ এবং মাংস এগুলো অনেক কম দেয়, কিন্তু বিদেশি গরুগুলা দেখবা দুধ এবং মাংস দুটোই অনেক বেশি দেয়। তো বিজ্ঞানীরা যেটা করছে যে দেশি গরুর সাথে বিদেশি গরুর কৃত্রিম সংকরায়ন করছে, কৃত্রিম প্রজনন করছে, প্রজনন করে নতুন জাতের একটা জাত উদ্ভাবন করছে যারা দেশি গরুর মতো মনে করো যে দেশীয় পরিবেশে বাস করতে পারে খুব সহজেই, কিন্তু দুধ এবং মাংসটা বিদেশি গরুর মতো দেয়। বুঝতে পারতেছো? মানে ইন্টারেস্টিং না, যে দেশি গরুর সাথে বিদেশি গরুর কৃত্রিম প্রজননের মাধ্যমে এমন এক ধরনের জাত উদ্ভাবন করা হয়েছে যারা দেশি গরুর মতো ঘাস খাচ্ছে, দেশীয় পরিবেশে বড় হচ্ছে, কিন্তু দুধ এবং মাংস দিচ্ছে বিদেশি গরুর মতো অনেক বেশি। তাহলে এগুলো হচ্ছে উন্নত জাতের গৃহপালিত পশু পাখি উদ্ভাবন করা হচ্ছে। তারপরে ত্রুটিপূর্ণ জিন অপসারণ এবং উপযুক্ত জিন প্রতিস্থাপনের মাধ্যমে হচ্ছে সুস্থ, দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি সম্ভব হচ্ছে। অর্থাৎ কিছু উদ্ভিদ বা কিছু প্রাণীতে আছে, এটা আমি একটু এক্সট্রা স্লাইডে একটু বুঝাই। ধরো জিনিসটা হইলো তোমার ধান, ঠিক আছে, ধরো ধানের মধ্যে এমন একটা ত্রুটিপূর্ণ জিন আছে, হ্যাঁ, ধানের মধ্যে মনে করো এমন একটা ত্রুটিপূর্ণ জিন আছে, যেই ত্রুটিপূর্ণ জিনের কারণে মনে করো ধান গাছ খুব সহজেই রোগাক্রান্ত হয়, কারণ আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কিন্তু আসলে জিন। তাহলে জিন এখানে একটা বেসিক জিনিস লিখে রাখতে পারো, জিনের এখানে একটা দাগ দাও, জিন এটা হচ্ছে
আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ এবং প্রাণীর সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আসলে হচ্ছে জিন, ঠিক আছে? তাহলে সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন ধরো হাইপোথেটিক্যালি চিন্তা করো, ধানে এমন একটা ত্রুটিপূর্ণ জিন আছে, যেই ত্রুটিপূর্ণ জিন থাকার কারণে মনে করো ওই ধান গাছটা খুব সহজেই মনে করো রোগে আক্রান্ত হচ্ছে। এখন আমি যদি ত্রুটিপূর্ণ জিনকে অপসারণ করে মানে সরিয়ে নিয়ে এই ত্রুটিপূর্ণ জিনকে অপসারণ করে, হ্যাঁ, যদি উন্নত জিন দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে এই ত্রুটিপূর্ণ জিনকে অপসারণ করে যদি উন্নত জিন দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে কি হবে দেখো, এই ত্রুটিপূর্ণ জিনটা থাকার কারণে সে সহজে রোগে আক্রান্ত হইতো। এখন আমি ত্রুটিপূর্ণ জিনটাকে জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগিয়ে অপসারণ করছি বা সরিয়ে নিছি, সরিয়ে নিয়ে উন্নত জিন দ্বারা প্রতিস্থাপন করার কারণে দেখা গেছে যে এটা এখন রোগমুক্ত হয়ে গেছে। অর্থাৎ আগে এই জিনটা থাকার কারণে সে সহজেই রোগে আক্রান্ত হইতো, এটাকে সরায় আমি এখন একটা উন্নত জিন দ্বারা প্রতিস্থাপন করার কারণে সেটা এখন রোগমুক্ত জাতে পরিণত হয়েছে। অর্থাৎ এইটা এখন আর রোগে আক্রান্ত হয় না, তাহলে রোগমুক্ত জাত উদ্ভাবন করেছি। তাহলে এই যেইভাবে যেই ধান গাছ আগে অনেক সহজেই রোগে আক্রান্ত হইতো, তার জিন প্রতিস্থাপন করে উন্নত জিন বসানোর কারণে সেটা এখন রোগমুক্ত জাতে পরিণত হয়েছে। তাহলে এটা থেকেও আমরা কি করছি, উপকৃত হচ্ছি। এখন এই জিনিসটাকে তুমি যদি মাটিতে বপন করো, দেখবে এটা সহজে আর রোগে আক্রান্ত হচ্ছে না, সহজে আর রোগে আক্রান্ত হচ্ছে না। তাহলে এইভাবে কিন্তু আমরা জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগাইতে পারি। জাস্ট পয়েন্টগুলো একটু বুঝতে হবে, পরীক্ষায় আসবে না, বইয়ে আছে, আমরা জাস্ট একটু দেখাচ্ছি। তারপরে বংশগতির ধারা পর্যালোচনা করে নিয়ন্ত্রিত উপায়ে সংকরায়নের মাধ্যমে মানুষসহ অন্যান্য প্রজাতির উৎকর্ষ বাড়ানো সম্ভব হচ্ছে। অর্থাৎ মানুষসহ অন্যান্য প্রজাতির ক্ষেত্রে উন্নত প্রজাতির হচ্ছে জীব উদ্ভাবন করা সম্ভব হচ্ছে, বুঝতেই পারছো। তারপরে চলে আসো মানুষের বিভিন্ন রোগের, যেমন ক্যান্সারের জেনেটিক কারণ উদ্ঘাটন এবং নিরাময় সম্বন্ধ মানুষ অত্যন্ত আশাবাদী। জেনেটিক্সের জ্ঞানকে কাজে লাগিয়ে অনেক ধরনের রোগ আছে যেটা আসলে তোমার জিনের প্রবলেমের কারণে হয়। অর্থাৎ মানব দেহে মনে করো বেশ কিছু জিন আছে যেই জিনের ত্রুটির কারণে আসলে মানব দেহে অনেক দুরারোগ্য রোগ হয়, যেমন ক্যান্সার। এখন ওই ধানের মতোই যদি মানুষের সেই ত্রুটিপূর্ণ জিনকে প্রতিস্থাপন করে উন্নত জিন যদি বসায় দেই, তাহলে দেখবা সেই মানুষটা কিন্তু আর দুরারোগ্য রোগে কিন্তু আর সহজে আক্রান্ত হচ্ছে না, বা দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার চান্স কিন্তু অনেক কম। তাহলে এইটা বর্তমানে চেষ্টা করা হচ্ছে, এখনও এটা সম্ভব হয় নাই, চিকিৎসা বিজ্ঞানে এখনো এত উন্নত হয় নাই, তবে ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে ইন ফিউচারে এরকম হয়তো বা করা যাবে। বুঝতে পারছো, এটাই বোঝানো হয়েছে। তারপরে অণুজীবের হচ্ছে তোমার জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এগুলোর সংক্রমণ ক্ষমতা রহিত করা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কি এটাও আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো অণুজীব, অণুজীব বলতে আসলে কাদেরকে বোঝায়? তোমরা অণুজীব চ্যাপ্টার পড়ছো না? বোটানিতে তোমরা অণুজীব চ্যাপ্টার পড়ছো। তো অণুজীব চ্যাপ্টার বলতে এখানে মূলত হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলারে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের কিছু জিন আছে, এদের কিছু সংক্রমণ ক্ষমতা সম্পন্ন জিন আছে। অর্থাৎ দেখো এদের বেশ কিছু কি আছে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন জিন আছে। তাইলে এই যে এদের সংক্রমণ ক্ষমতা সম্পন্ন জিন থাকার কারণে এরা একটা নতুন প্রাণীকে আক্রমণ করতে পারে। এখন এই সংক্রমণ ক্ষমতা সম্পন্ন জিন, এটাকে যদি আমি প্রতিস্থাপন করি, এই জিনটাকে যদি আমি হচ্ছে তোমার মনে করো প্রতিস্থাপন করি বা সরিয়ে দেই, বা প্রতিস্থাপন না বলে এটাকে বলা উচিত অপসারণ করি। ধরো এই জিনটাকে আমি জেনেটিক্সের জ্ঞান কাজে লাগিয়ে আমি মনে করো অপসারণ করেছি, তাহলে জিনের কি করলাম, জিনটাকে আমি হচ্ছে অপসারণ করলাম। তো এই জিনটাকে অপসারণ করলে তাহলে যেই জিনটা আগে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ছিল, সংক্রমণ ক্ষমতা মানে কি? সংক্রমণ ক্ষমতা মানে হচ্ছে, একটু লেখো, এটাও একটা বেসিক। সংক্রমণ ক্ষমতা মানে হচ্ছে নতুন প্রাণীকে আক্রমণ করার ক্ষমতা। সংক্রমণ ক্ষমতা বলতে বোঝায় আসলে নতুন প্রাণীকে আক্রমণের ক্ষমতা। তাইলে এই জিনগুলা থাকার কারণে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া তারা নতুন নতুন প্রাণীকে হচ্ছে আক্রমণ করে রোগে আক্রান্ত করে ফেলছে। এখন আমি যদি সেই জিনটাকেই যদি অপসারণ করে ফেলি, ওদের সংক্রমণ ক্ষমতা সম্পন্ন যেই জিনটা ছিল অণুজীবের, ওইটাকেই যদি আমি সরায় ফেলি, তাহলে সে কি আর কাউকে আক্রমণ করতে পারবে?
পারবে না। সো তখন সে কি হয়ে যাবে, সংক্রমণ ক্ষমতাহীন জিন হয়ে যাবে। দ্যাট মিনস এই জিনটাকে অপসারণ করলেই তারা কিন্তু আসলে সংক্রমণ ক্ষমতাহীন হয়ে যাবে। তাহলে সংক্রমণ ক্ষমতাহীন হয়ে পড়বে, অর্থাৎ সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া নতুন করে আর কাউকে আক্রমণ করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে, অর্থাৎ সে আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এটা আমাদের জন্য উপকারী। তাহলে জেনেটিক্সের এই জ্ঞানগুলোকেও বর্তমানে কাজে লাগানো হচ্ছে। তাহলে আরেকবার বলি, ইটস ন্যানোরিক্যাপটাইড। তাহলে অণুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ ক্ষমতা সম্পন্ন কিছু জিন আছে, যেই জিনের কারণে তারা নতুন নতুন প্রাণীকে আক্রমণ করতে পারে। এই জিনটাকে যদি আমরা অপসারণ করে ফেলি তাহলে তারা নতুন করে আর কাউকে আক্রমণ করতে পারতেছে না, ফলে তারা সংক্রমণ ক্ষমতাহীন হয়ে যাচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট মুখস্থ হয়ে গেছে? ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমার ক্লাস করলে ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হবে। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা আমাদের হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছো, তাহলে অণুজীবের এইভাবে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এগুলোর সংক্রমণ ক্ষমতা রহিত করা হচ্ছে। রহিত শব্দের মানে আসলে বন্ধ করে দেওয়া, অর্থাৎ সংক্রমণ ক্ষমতা বন্ধ করে দেওয়া হচ্ছে। ওকে, এবার চলে আসো অপরাধী শনাক্তকরণে পিতৃত্ব কিংবা মাতৃত্বের সম্পর্ক যাচাইয়ে জিনতত্ত্বের জ্ঞান প্রয়োগ করা হচ্ছে। ওই যে ডিএনএ টেস্টিং করে অপরাধী কি অপরাধী না, এটার এই সন্তানের পিতাকে বা এই সন্তানের মাতাকে সেগুলো শনাক্ত করা হচ্ছে, এগুলো বলা হয়েছে। তারপরে শ্রেণীবিন্যাসকরণে প্রাণীদের বিভিন্ন ট্যাক্সনে স্থাপন করতে ও জ্ঞাতিতাত্ত্বিক বিশ্লেষণে জিনতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, প্রাণীর যখন তুমি শ্রেণীবিন্যাস করো, যেমন হচ্ছে মানুষ, হোমোসেপিয়েন্স, মানুষের জেনাস বা গণের নাম হচ্ছে হোমো, স্পেসিস বা প্রজাতির নাম হচ্ছে সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স। তাহলে এই যে তুমি বিভিন্ন প্রাণীকে শ্রেণীবিন্যাস করতেছো, শ্রেণীবিন্যাস করার সময় তুমি একটা নির্দিষ্ট প্রাণীকে একটা নির্দিষ্ট ফ্যামিলি বা গোত্রে স্থাপন করতেছো, আবার সেই প্রাণীটাকে একটা নির্দিষ্ট জেনাস বা গণে স্থাপন করতেছো, সেই প্রাণীটাকে আবার একটা নির্দিষ্ট স্পেসিস বা প্রজাতিতে স্থাপন করতেছো। এই যে স্পেসিস, জেনাস, ফ্যামিলি, এগুলাই হচ্ছে আসলে এক একটা ট্যাক্সন। তাহলে ট্যাক্সন বলতে আসলে কি বোঝায়? শ্রেণীবিন্যাসের ট্যাক্সন বলতে বোঝায় এই যে কিংডম অর্থাৎ জগৎ, পর্ব, ঠিক আছে? তাহলে জগৎ, পর্ব, বাংলায় লিখি জগৎ, পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাক্সন, বুঝছো? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি, প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাক্সন। তাহলে এই যে শ্রেণীবিন্যাসের সময় তুমি একটা প্রাণীকে কোন জগতের, কোন পর্বের, কোন শ্রেণীর, কোন বর্গের, কোন গোত্রের, কোন গণের, কোন প্রজাতিতে স্থাপন করবা, এগুলা কি করা হয়েছে? এই ট্যাক্সনে স্থাপন করতে তোমার জেনেটিক্সের জ্ঞান কাজে লাগে। বুঝতে পারছো? জেনেটিক্সের জ্ঞান থাকলে বা তুমি একটা প্রাণীর জিন সম্পর্কে জানতে পারলে আমাদের সকল তথ্য, বলো তো কোথায় লুকিয়ে আছে? আমাদের সকল তথ্য হচ্ছে জিনের মধ্যে লুকিয়ে আছে। তাহলে আমরা যদি জিনের রহস্য উদ্ঘাটন করতে পারি জেনেটিক্সের জ্ঞান দিয়ে, তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এই প্রাণীটার সাথে কোন পর্বের মিল থাকে, এই প্রাণীটার সাথে কোন গোত্রের মিল আছে। সহজেই আমরা তখন সেই প্রাণীটাকে সেই পর্ব বা সেই গোত্রে হচ্ছে স্থাপন করতে পারবো। এটাই বলছে আসলে, যে শ্রেণীবিন্যাসকরণে প্রাণীদের বিভিন্ন ট্যাক্সনে স্থাপন করতেও জিনতত্ত্ব হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? ক্লাসের পড়া কি ক্লাসে মুখস্থ হচ্ছে? ওকে, তাহলে আশা করি আমরা পারবো। এইবার চলে আসো গ্রেগর জোহান মেন্ডেল, যাকে আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়। এই ভদ্রলোক সম্পর্কে এখন আমরা হচ্ছে একটু পড়বো। তাহলে আধুনিক জিনতত্ত্বের জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে। তাহলে উনার সম্পর্কে হচ্ছে আমরা একটু জানি। আচ্ছা, গ্রেগর জোহান মেন্ডেলকে আধুনিক জিনতত্ত্বের হচ্ছে তোমার জনক বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রিয়াতে। অস্ট্রিয়াবাসী, তিনি একজন ধর্মযাজক ছিলেন। তিনি দীর্ঘ 7 বছর বিভিন্ন মটরশুঁটি গাছের উপর নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে হচ্ছে বংশগতির 2টা সূত্র হচ্ছে প্রবর্তন করেন। তার এই সূত্রগুলোকে হচ্ছে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলা হয়। এবং এই মেন্ডেল কর্তৃক যে তত্ত্বটা, সেটাই জিনতত্ত্বের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। এগুলো একদম মুখস্থ জিনিস। আমি তোমাদেরকে একটা গল্প বলি, তাহলে তোমরা খুব সহজেই হচ্ছে বুঝতে পারবা। গ্রেগর জোহান মেন্ডেল, তিনি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করছিলেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তিনি একজন বিজ্ঞানী হবেন, গবেষণা করবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সো টাকা পয়সার অভাবের কারণে তিনি তার পড়ালেখা কমপ্লিট করতে পারেন নাই। সো তিনি বাধ্য হয়ে অস্ট্রিয়ার ব্রুন শহর, অস্ট্রিয়ার একটা শহরের নাম হচ্ছে ব্রুন, এটা গল্প, জাস্ট গল্প শুনো তাহলে বুঝবা। অস্ট্রিয়ার ব্রুন শহরে তিনি একটা গির্জায় ধর্মযাজকের চাকরি নিছে, কারণ ওই সময়টায় বুঝছো ধর্মযাজকের চাকরিতে অনেক ভালো বেতন ছিল। আর উনি একে তো পড়ালেখা কমপ্লিট করতে পারে নাই দারিদ্র্যের কারণে,
এই জন্য তিনি বাধ্য হয়ে অস্ট্রিয়ার ব্রুন শহরে একটা গির্জায় হচ্ছে তিনি ধর্মযাজক হিসেবে কাজ করছে। বাট সমস্যাটা হচ্ছে তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তিনি বিজ্ঞানী হবেন। সো তাকে টাকা পয়সার অভাবের কারণে বাধ্য হয়ে ধর্মযাজকের কাজ করতে হয়েছে, কিন্তু তার মন পড়েছিল কিন্তু এই যে বিজ্ঞানী হওয়ার পিছনে। সো তিনি কি করতেন, গির্জায় সুন্দর একটা বাগান ছিল, তিনি যে গির্জায় কাজ করতেন সেই গির্জায় হচ্ছে অনেক সুন্দর একটা বাগান ছিল, সেই বাগানে মটরশুটির একটা বাগান ছিল। তো তিনি না হঠাৎ করে একদিন চিন্তা করলেন যে আচ্ছা মটরশুটি গাছ নিয়ে গবেষণা করলে কেমন হয়। গির্জায় ধর্মযাজকের কাজের পাশাপাশি বাকি টাইমটায় তিনি গির্জার বাগানে বসে বসে মটরশুটি গাছ নিয়ে গবেষণা করতেছেন, এবং এরকম করে গবেষণা করতে করতে দীর্ঘ 7 বছর মটরশুটি গাছ নিয়ে গবেষণা করে তিনি বংশগতির হচ্ছে তিনি বেশ কিছু মূল্যবান তথ্য আবিষ্কার করেন। এই তথ্যগুলারই উপর ভিত্তি করে পরবর্তীতে 2টা সূত্র আসছে, এই সূত্রগুলাকেই বলা হয় মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ মেন্ডেলের সূত্র সরাসরি আসলে মেন্ডেল নিজে দেন নাই, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মনে করতে পারো যে মেন্ডেলের সূত্র মনে হয় মেন্ডেল নিজে দিছে, না, তিনি এই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করছে এবং তার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে 2টা সূত্র আসছে। বাট যেহেতু পরবর্তীতে আসা 2টা সূত্র তার আবিষ্কৃত তথ্যের উপর ভিত্তি করে আসছে, এই জন্য এগুলাকে হচ্ছে তোমার মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলা হয়। বুঝতেই পারতেছো, অর্থাৎ এই মেন্ডেল প্রদত্ত তত্ত্ব বর্তমানে জেনেটিক্সের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ পুরো জেনেটিক্স যে সাবজেক্টটা, এই জেনেটিক্স সাবজেক্টটার ভিত্তি হচ্ছে মেন্ডেলের গবেষণালব্ধ তত্ত্ব। তাহলে মেন্ডেলের গবেষণালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করেই পুরা জেনেটিক সাবজেক্টটা আসছে। এই জন্য যেহেতু পুরা সাবজেক্টটা মেন্ডেলের গবেষণালব্ধ তত্ত্ব থেকে আসছে, এই জন্য মেন্ডেলকে হচ্ছে আধুনিক জিন তত্ত্বের জনক বলা হয়। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝতে পারছো গল্পটা? কিন্তু এখানে একটা স্যাড স্টোরিও আছে, স্যাড স্টোরিটাও তোমাদেরকে বলি। সেটা হয়েছে মেন্ডেল তার এই গবেষণালব্ধ ফলাফল অস্ট্রিয়ার ব্রুন শহরের একটা সায়েন্স ল্যাবরেটরি ছিল, একটা বিজ্ঞান নিয়ে আলোচনা করার একটা সোসাইটি ছিল। সেই সায়েন্স সোসাইটিতে মেন্ডেল কি করছে, তার গবেষণালব্ধ ফলাফলটা বিজ্ঞানীদের সামনে উপস্থাপন করছে। বিজ্ঞানীরা তাকে পাত্তাই দেয় নাই। কেন পাত্তা দেয় নাই? বিজ্ঞানীরা ভাবছে আমরা এত দিন ধরে গবেষণা করে কিছু করতে পারি না, আর একজন ধর্মযাজক যার কাজ হচ্ছে ধর্ম প্রচার করা, সে আমাদেরকে বিজ্ঞান শিখাইতে আসছে, এ কোন ক্ষেতের মূলা, এটা মনে করছে আসলে, বুঝছো? মনে করে তার গবেষণালব্ধ ফলাফলকেই বিজ্ঞানীরা পাত্তাই দেন নাই। তো এইরকম একটা অবস্থাতেই মেন্ডেল মারা গেছে 1884 সালের দিকে। আস্তে আস্তে এভাবে মেন্ডেলের মৃত্যুও হয়েছে। কিন্তু তার মৃত্যুর 16 বছর পরে যে 3টা ভিন্ন দেশের 3জন বিজ্ঞানী একই সময়ে মেন্ডেলের সেই গবেষণালব্ধ ফলাফলটা নতুন করে আবিষ্কার করছে। আর ওই সময় কিন্তু এত ইন্টারনেটের যুগ ছিল না যে ওই 3জন ভিন্ন দেশের বিজ্ঞানী আগে ইন্টারনেটে সার্চ করবে দেখি তো এই ব্যাপারে কেউ আগে গবেষণা করে রাখছে কিনা, এরকম কিন্তু ওই সময় সুযোগ ছিল না। তাহলে তার মৃত্যুর 16 বছর পরে যে 3জন ভিন্ন দেশের 3জন বিজ্ঞানী বৈশা মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফলটা নতুন করে আবিষ্কার করছে। নতুন করে আবিষ্কার করার পর তারা আবার বিজ্ঞান মহলে চিঠি পাঠাইছে, তাদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করছে। তখন একটু বিজ্ঞানীরা নড়ে চড়ে বসছে যে আচ্ছা এইবার তো আর কোনো ধর্মযাজক পাঠায় নাই, এবার 3জন ভিন্ন দেশের 3জন স্বনামধন্য বিজ্ঞানী যখন এটা পাঠাইছে, তখন তারা পুরাতন চিঠিপত্র ঘাইটা তখন মেন্ডেলের জিনিসটা আবার বের করে নিয়ে আসছে যে আচ্ছা হ্যাঁ এই জিনিসটা তো আসলে ওই মেন্ডেল সাহেব আগেই বলে গেছিলেন। তো পরবর্তীতে সঠিক বলে প্রমাণিত হওয়ায় পরবর্তীতে ওই তথ্যের উপর ভিত্তি করে সূত্র আসছে, বাট আলটিমেটলি সবার আগে এই তথ্যগুলা মেন্ডেল প্রকাশ করছে, এই জন্য এই সূত্রগুলোর নাম হয়ে গেছে মেন্ডেলের সূত্র। অথচ এটা সব মেন্ডেলের মৃত্যুর 16 বছর পরে। তাহলে এখান থেকে একটা জীবনের শিক্ষা নিও, তুই মানুষের জন্য ভালো কাজ করলে, মানুষের জন্য উপকার করলে অনেক সময় এরকমও হইতে পারে তুমি বেঁচে থাকার সময় তুমি তোমার সম্মান নাও পেতে পারো, বাট অলওয়েজ মাথায় রাখবা সম্মান দেওয়ার মালিক হচ্ছে উপরওয়ালা। সো উপরওয়ালা যাকে সম্মান দেয় সে অবশ্যই সম্মান পায়। দেখো মেন্ডেলকে কিন্তু এখন অনেক সম্মান করা হচ্ছে, এই যে আমরা কোটি কোটি মানুষ এখন মেন্ডেলের নাম জানে, অথচ মেন্ডেল যাদের কাছে চিঠি লিখে পাঠাইছিল তাদের নাম হয়তো এখন কেউ জানেও না, কিন্তু মেন্ডেলের নাম কোটি কোটি মানুষ জানে। তার মানে তুমি কখনো না মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার আসার জন্য কোনো কাজ করো না, তুমি ভালো কাজ করো, মানুষের উপকারের জন্য কাজ করো, তুমি যদি মৃত্যুর পরও দেখবা কোনো না কোনোভাবে তুমি ঠিকই সম্মান পাবা। এটাই আমাদের জীবনের শিক্ষা। ঠিক আছে, ফিলোসফি একটা দিয়ে দিলাম তোমাদের, লাইফ ফিলোসফি। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। মেন্ডেল কত ধরনের মটরশুটি নিয়ে হচ্ছে গবেষণা করছে, এটা এমসিকিউতে আসে, এগুলো একটু মুখস্থ জিনিস মনে রাখবা। 34 ধরনের হচ্ছে তিনি মটরশুটি সংগ্রহ করে এই গবেষণাগুলো হচ্ছে করছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কাহিনীটা মোটামুটি বলে ফেললাম। এখন আসো এই যে মেন্ডেলের যে মৃত্যুর 16 বছর পর
1900 খ্রিস্টাব্দে হচ্ছে 3 ভিন্ন দেশের 3 বিজ্ঞানী যে পৃথকভাবে কিন্তু একই সময়ে হচ্ছে মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরায় হচ্ছে আবিষ্কার করছে। তাহলে এই 3 জন বিজ্ঞানীর নাম একটু আমাদেরকে জানতে হবে। এই 3 জন বিজ্ঞানীর নাম কি একটু মুখস্থ। একজন ছিলেন নেদারল্যান্ড বা হল্যান্ডের হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী হিউগো ডা ভ্রিস। হিউগো ডা ভ্রিস, ভ্রিস এটা ভ হবে, হিউগো ডা ভ্রিস। জার্মানির উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স। আর অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক শেমের্ক। অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক শেমের্ক। এই 3 জনের নাম মনে রাখার একটা চমৎকার হচ্ছে টেকনিক আছে, এটা মনে রাখবা। আমি এমনি মনে রাখতাম কালকে হিউজ এসেছে। কালকে কি এসেছে? হিউজ এসেছে। দেখো কালকেতে হচ্ছে কার্ল করেন্স, এগুলো এমসিকিউতে আসে। কালকেতে হচ্ছে কার্ল করেন্স। হিউজতে হচ্ছে হিউগো ডা ভ্রিস। হিউজতে হচ্ছে হিউগো ডা ভ্রিস। আর এসেছে এতে হচ্ছে এরিক শেমের্ক। এরিক শেমের্ক। বানানটা একটু কঠিন ভাই, একটু দেখো। তোমাদের যদি বিনা পয়সায় নিজের দাঁত তুলতে চাও, ধরো তোমাদের একটা দাঁত নড়বড় করতেছে বা ডেন্টিস্টের কাছে যেয়ে টাকা নষ্ট করতে চাচ্ছ না, বিনা পয়সায় দাঁত তুলতে চাও, বসে বসে এই লোকটার নাম 5 বার পড়বা, এরিক শেমের্ক। এরিক শেমের্ক, এরিক শেমের্ক, এটা 5 বার বলবা, দেখবা দাঁত দুইটা এমনিতেই পড়ে যাবে আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস মি লেটার। ঠিক আছে, বিনা খরচে দাঁত তোলার একটা অভিনব একটা উপায়। ওকে, তাহলে কার্ল করেন্স, হিউগো ডা ভ্রিস, এরিক শেমের্ক, এই 3 জন ভিন্ন দেশের বিজ্ঞানী মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফল পুনরায় হচ্ছে আবিষ্কার করছে। তবে যেহেতু এই সম্পর্কিত তথ্য প্রথম মেন্ডেল আবিষ্কার করছে, তো এবং তার আবিষ্কৃত তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তীতে হচ্ছে জেনেটিক্স প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্সের জনক কাকে বলা হয়? মেন্ডেলকে। অর্থাৎ ফাদার অফ জেনেটিক্স বলা হয় কাকে? গ্রেগর জোহান মেন্ডেলকে। তাহলে এটা একটু ভালো মতো লেখো, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স? তাহলে এই সাবজেক্টটার জনককে? গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল, এই জন্য মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। ঠিক আছে, ওকে। তো এখন পরবর্তীতে এই যে কার্ল করেন্স, ঠিক আছে, কার্ল করেন্স নামক একজন বিজ্ঞানীর নাম বললাম না, তিনি হচ্ছে মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফলকে 2টা সূত্রের আলোকে ব্যাখ্যা করছে। এই 2টা সূত্রই এখন নাম হয়ে গেছে মেন্ডেলের সূত্র। তার মানে মেন্ডেলের সূত্র এটা আসলে কে দিছে? এটা কিন্তু মেন্ডেল দেয় নাই, এটা দিছে আসলে কার্ল করেন্স। কিন্তু এটা মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে দেখে এটার নাম হয়ে গেছে মেন্ডেলের সূত্র। ঠিক আছে, তাহলে মেন্ডেলের সূত্র মেন্ডেল নিজে দেন নাই, দিছে কার্ল করেন্স। তবে কার্ল করেন্স এই সূত্রগুলো দিয়েছেন মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে, এই জন্য এটা নাম হয়ে গেছে মেন্ডেলের সূত্র। তো এরকম 2টা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এখন আসা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। আচ্ছা, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স জিনিসটা কি, চলো এখন আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে প্রথমে আসো এই যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্পর্কে আমরা হচ্ছে তোমার বলতেছি। আচ্ছা, ফার্স্টে আসো, মেন্ডেলিয়ান শব্দটা আসছে হচ্ছে, বুঝতেই পারতেছো, মেন্ডেলিয়ান শব্দটা আসছে হচ্ছে মেন্ডেল থেকে। তাহলে মেন্ডেলিয়ান শব্দটা আসছে কোত্থেকে? মেন্ডেল থেকে। আর ইনহেরিটেন্স শব্দের মানে হচ্ছে উত্তরাধিকার। আচ্ছা, এটা আমি তোমাকে আগে লিখি, পরে তোমাকে বুঝাই। তাহলে মেন্ডেলিয়ান শব্দটা আসছে মেন্ডেল থেকে, ইনহেরিটেন্স শব্দের মানে উত্তরাধিকার। উত্তরাধিকার মানে কি? উত্তরাধিকার মানে হচ্ছে, ধরো তোমার বাবা মা তোমার জন্য একটা বাড়ি রেখে গেছে, উত্তরাধিকার সূত্রে সেই বাড়িটা তোমার কাছে চলে আসলো। তাহলে এই যে পিতামাতা থেকে যেই জিনিস তোমার কাছে চলে আসতেছে অটোমেটিক, সেটাকেই তোমার বলা হয় উত্তরাধিকার। তোমার বাবা মা তোমার জন্য একটা বাড়ি রেখে গেছে, সেই বাড়িটা উত্তরাধিকার সূত্রে তুমি পেয়ে গেছো, অর্থাৎ তোমার পিতামাতা রেখে যাওয়া সম্পদ বা বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসছে। এটাকেই বলা হয় ইনহেরিটেন্স, বা বাংলায় বলা হয় উত্তরাধিকার। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে একটু মাথায় রাখো, একটু পরে আমরা বুঝাবো যে জিনিসটা কি। তো মেন্ডেলের গবেষণালব্ধ ফলাফলটা এরকম ছিল। মেন্ডেল কি করছে? প্রথমে মেন্ডেল 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে। ঠিক আছে, মেন্ডেল প্রথমে হচ্ছে 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে। কয় ধরনের? 2 ধরনের মটরশুঁটি
গাছ নিয়ে তিনি গবেষণা করছে। এই দুই ধরনের মটরশুঁটি গাছের মধ্যে একটা মটরশুঁটি গাছ ছিল হচ্ছে লম্বা, আর একটা মটরশুঁটি গাছ ছিল হচ্ছে খাটো। এই লম্বাটাকে বলা হয় বিশুদ্ধ লম্বা। এগুলা কি একটু পরেই আমরা পড়ব, এগুলা একটু পরেই আমরা হচ্ছে পড়ব। তাহলে দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে, আমরা একটু পরেই এগুলা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র পড়ার সময় দেখব। তাহলে এক ধরনের মটরশুঁটি গাছ ছিল বিশুদ্ধ লম্বা, আরেক ধরনের মটরশুঁটি গাছ ছিল হচ্ছে বিশুদ্ধ খাটো। তো মেন্ডেল কি করছে, এই দুই ধরনের মটরশুঁটি গাছের মধ্যে পরাগায়ন করছে বা প্রজনন ঘটাইছে। বায়োলজিতে প্রজনন চিহ্ন মানে হচ্ছে এক্স দিয়ে বোঝায়, এক্স বা ক্রস দিয়ে হচ্ছে প্রজনন চিহ্ন বোঝায়। তাহলে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো এই দুই ধরনের গাছের মধ্যে প্রজনন ঘটানো হয়েছে। প্রজনন ঘটানোর কারণে, আচ্ছা ধরো এই বিশুদ্ধ লম্বা এটাকে তুমি পিতা হিসেবে চিন্তা করো, এটা হচ্ছে পিতা, মনে করো বিশুদ্ধ লম্বা যে গাছটা এটাকে তুমি পিতা হিসেবে চিন্তা করো, এটা মনে করো হচ্ছে পিতা, আর বিশুদ্ধ খাটো গাছটাকে তুমি মনে করো মাতা হিসেবে চিন্তা করো। ঠিক আছে, তাহলে পিতা মাতা এদের মধ্যে পরাগায়ন বা হচ্ছে তোমার সংকরায়ন বা প্রজনন বা ক্রস করা হয়েছে। ক্রস করার কারণে এদের থেকে যে সন্তান সন্ততি হয়েছে বা ছেলে মেয়ে হয়েছে তারা সবাই হচ্ছে লম্বা হয়েছে, তারা সবাই দেখা গেছে লম্বা হয়েছে, অর্থাৎ খাটো মটরশুঁটি গাছ আর হয় নাই, সবাই হচ্ছে লম্বা হয়েছে। ঠিক আছে, ওকে। এই যে সবাই যে লম্বা হইলো, এরা তাহলে কি, এরা যদি পিতামাতা হয় তাহলে এদের থেকে হচ্ছে এই বংশধররা আসছে। তাহলে এই বংশধরকে তোমার বলা হয় প্রথম অপত্য বংশধর। তাহলে এই বংশধরগুলোরই তোমার আলটিমেটলি বলা হয় প্রথম অপত্য বংশধর। তাহলে লেখো এগুলা, এটাকে ইংলিশে মেন্ডেল এগুলাকে বলছে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন, ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। তাহলে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য বংশধর, যদি বাংলা করি প্রথম অপত্য বংশধর, বুঝছো? তাহলে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য বংশধর বলা হয়। তাহলে বলো ফাইলিয়াল শব্দের বাংলা হচ্ছে অপত্য, জেনারেশনের বাংলা হচ্ছে বংশধর, আর ফার্স্ট মানে প্রথম, বুঝতেই পারতেছো। তো এটাকে সংক্ষেপে এই জন্য এগুলাকে সংক্ষেপে F1ও বলা হয়। সংক্ষেপে কি বলা হয় এটাকে? F1 জনুও বলা হয়, F1 জনু। আমি বলি জনু মানে আসলে জেনারেশন বা বংশধর, এফ মানে ফাইলিয়াল, আর এরা হচ্ছে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। তাহলে বুঝছো, এই ফার্স্ট ফাইলিয়াল জেনারেশনকে সংক্ষেপে এইভাবে বলা হয় ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। ফাইলিয়ালের জন্য বড় হাতের এফ, ফার্স্টের জন্য ছোট হাতের মানে 1। তাহলে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য বংশধর। আর এরা ছিল কি পিতামাতা, এই জন্য এদেরকে তোমার বলা হয় P1 জনু, এদেরকে আবার বলা হয় P1 জনু, অর্থাৎ ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন। ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন বা প্রথম পিতামাতার বংশধর, কারণ এরা হচ্ছে প্রথম পিতামাতা হিসেবে কাজ করতেছে, এই জন্য এদেরকে বলা হয় ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন বা P1 জনু। তাহলে এদের মধ্যে সংকরায়নের কারণে বা ক্রসের কারণে বা প্রজননের কারণে যে বংশধর তৈরি হয় তারা হচ্ছে প্রথম অপত্য বংশধর। পিতামাতা থেকেই কিন্তু অপত্য বংশধর আসবে। যেমন তোমরা কোষ বিভাজনে পড়ছো, মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে এইরকম পিতামাতা থেকে অপত্য বংশধর সৃষ্টি হচ্ছে, প্রথম অপত্য বংশধর বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন, যেখানে সবাই হচ্ছে লম্বা। ঠিক আছে, পরবর্তীতে তিনি কি করছে, আরেকটা স্লাইড নেই। এই যে প্রথম অপত্য বংশধরের সবাই কি হয়েছে, লম্বা হয়েছে। এখন প্রথম অপত্য বংশধরের একটা লম্বা মটরশুঁটি গাছের সাথে প্রথম অপত্য বংশধরের আরেকটা লম্বা মটরশুঁটি গাছের মধ্যে পরাগায়ন করা হয়েছে বা সংকরায়ন করা হয়েছে। তাইলে প্রথম অপত্য বংশধরে যেই ছেলে মেয়েগুলা বা যেই সন্তান সন্ততি পাওয়া গেছে তাদের মধ্যে এখন একজনকে পিতা আর আরেকজনকে মাতা হিসেবে নিয়ে এদের মধ্যে আবার সংকরায়ন বা প্রজনন বা ক্রস ঘটানো হয়েছে। ঠিক আছে, তাহলে F1 জনুর সবাই কিন্তু লম্বা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এবার কিন্তু পিতাও হচ্ছে তোমার লম্বা। দেখো এবার পিতাও লম্বা, আবার এবার কিন্তু আলটিমেটলি হচ্ছে তোমার মাতাও কিন্তু লম্বা। তাহলে এবার এদের মধ্যে হচ্ছে সংকরায়ন বা পরাগায়ন বা ক্রস ঘটানো হয়েছে। তাহলে বলো এরা কত নম্বর পিতামাতার জেনারেশন বলো তো? এরা দ্বিতীয় পিতামাতার জেনারেশন না? এই জন্য এদেরকে বলা হয় P2 জনু। এই জন্য এদেরকে কি বলা হয় ভাই? P2 জনু বলা হয়, মানে সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন। কারণ এরা ছিল প্রথম পিতামাতা আর এরা হচ্ছে দ্বিতীয় পিতামাতা, এই জন্য সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টস মানে পিতামাতা, এটা সবাই জানো। ওই প্যারেন্টস থেকে আসছে পি,
তাহলে সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা দ্বিতীয় পিতামাতার বংশধর হচ্ছে এরা। তাহলে F1 জনুর একজনকে পিতা আরেকজনকে মাতা হিসেবে নিয়ে তিনি হচ্ছে দ্বিতীয় পিতামাতার জেনারেশন হিসেবে তাদের মধ্যে ক্রস করছে। ক্রস করলে এদের মধ্যে যে বংশধর তৈরি হয়েছে, এদের মধ্যে বংশধরের মধ্যে দেখা গেছে যে মোটামুটি 1024 জনের মধ্যে, এদের মধ্যে ক্রস করে মনে করে 1024 জন, 1024টা মনে করা হচ্ছে মটরশুঁটি গাছ পাওয়া গেছে। সেই 1024টা মটরশুঁটি গাছের মধ্যে 787টা 1064টা, হ্যাঁ, 1064টা মটরশুঁটি গাছ পাওয়া গেছে, যার মধ্যে 787টা হচ্ছে লম্বা, ঠিক আছে, 787টা হচ্ছে লম্বা মটরশুঁটি গাছ, আর 277টা, এটা বিয়োগ করো কত হয়, 800, 900, 213, 64, 74, হ্যাঁ 77, তাহলে 277, তাহলে 277টা হচ্ছে মটরশুঁটি গাছ ছিল যেটা খাটো পাওয়া গেছে। বলো তাহলে এই যে জেনারেশনটা বা এই জেনারেশনটা তাহলে দ্বিতীয় অপত্য বংশধর না? কারণ আমরা প্রথমটারে বলছিলাম, দেখো এইটারে বলছিলাম হচ্ছে প্রথম অপত্য বংশধর, তাহলে এই জেনারেশনটাকে তুমি কি বলবা? দ্বিতীয় অপত্য বংশধর, কারণ এরা দ্বিতীয় পিতামাতা থেকে আসছে। তাহলে দ্বিতীয় পিতামাতার জেনারেশন থেকে আসছে দেখে এদেরকে দ্বিতীয় অপত্য বংশধর বা সংক্ষেপে কি বলবা বলো? F2 জনু বলবা, F2 জনু। 2 মানে সেকেন্ড, তার মানে সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন, ফাইলিয়াল থেকে F, সেকেন্ড থেকে 2, জেনারেশন থেকে হচ্ছে জনু। তাহলে সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য বংশধর হিসেবে এরকম পাওয়া গেছে, যার মধ্যে 787টা মটরশুঁটি গাছ ছিল লম্বা আর 277টা মটরশুঁটি গাছ ছিল হচ্ছে খাটো। এখন এটাকে তুমি অনুপাত করো, জিনিসটাকে তুমি যদি এখন একটু পাশে অনুপাত করো, 787 অনুপাত হচ্ছে 277, অলমোস্ট প্রায় হচ্ছে এটা 3:1 আসে, প্রায় 3:1 আসে, অর্থাৎ প্রতি 4টার মধ্যে গড়ে হচ্ছে 3টা মটরশুঁটি গাছ হচ্ছে লম্বা আর একটা মটরশুঁটি গাছ হচ্ছে খাটো। এটাই হচ্ছে F2 জনুর হচ্ছে মানে অনুপাত আর কি। এটাই হচ্ছে তোমার মেন্ডেলের হচ্ছে মানে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের হচ্ছে একটা প্রথম পরীক্ষা। তাহলে প্রথম পরীক্ষাটা হচ্ছে এরকম ছিল। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে কি প্রথম পরীক্ষাটা কি বুঝতে পারছো? তাহলে আমরা আরেকবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। দেখো ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হবে। মেন্ডেল প্রথমে 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করছে। একটা মটরশুঁটি গাছ ছিল বিশুদ্ধ লম্বা আর একটা মটরশুঁটি গাছ ছিল বিশুদ্ধ খাটো। তো ধরো এটা পিতা এটা মাতা, এদের মধ্যে ক্রস বা সংকরায়ন ঘটানো হয়েছে। তাহলে এরা হচ্ছে প্রথম পিতা মাতা মানে ফার্স্ট প্যারেন্টস বা ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন। তাহলে এদের মধ্যে সংকরায়ন করে প্রথম যে বংশধর পাওয়া গেছে অপত্য বংশধর বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা F1 জনু, এখানে সবাই লম্বা মটরশুঁটি গাছ পাওয়া গেছে, এখানে কোনো খাটো মটরশুঁটি গাছ পাওয়া যায় নাই, সবাই লম্বা মটরশুঁটি গাছ পাওয়া গেছে। পরবর্তীতে এই লম্বা মটরশুঁটি গাছের মধ্যে মানে F1 জনুর, অর্থাৎ F1 জনুর একটা সদস্যকে পিতা আবার F1 জনুর আরেকটা সদস্যকে মাতা হিসেবে নিয়ে আমরা আরেকটা ক্রস করছি। তাহলে এবার F1 জনুর একটাকে পিতা আরেকটাকে মাতা হিসেবে নিয়ে আরেকটা ক্রস বা সংকরায়ন করছি, তাহলে এরা সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা P2 জনু হয়ে গেছে। তাহলে এদের মধ্যে ক্রস করলে এর পরবর্তী বংশধর হচ্ছে 1064টা মনে করো মটরশুঁটি গাছ পাওয়া গেছে মেন্ডেলের গবেষণায়, যার মধ্যে 787টা ছিল হচ্ছে লম্বা মটরশুঁটি গাছ, 277টা ছিল হচ্ছে খাটো মটরশুঁটি গাছ। এরা তাহলে দ্বিতীয় অপত্য বংশধর বা F2 জনু বা সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন। ফাইলিয়াল থেকে F, সেকেন্ড তো সেকেন্ড, জেনারেশন থেকে জনু, তাহলে F2 জনু বা সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন। 1064টা মটরশুঁটি গাছ পাওয়া গেছে, যার মধ্যে 787টা হচ্ছে লম্বা, 277টা হচ্ছে তোমার খাটো। তাহলে এইগুলাকে যদি এখন অনুপাত করি, 787 অনুপাত 277 করলে অলমোস্ট মানে প্রায় 3:1 আসে। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম গবেষণালব্ধ ফলাফল, যে F2 জনুতে তাহলে লম্বা এবং খাটো মটরশুঁটি গাছের অনুপাত আসে 3:1। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম গবেষণালব্ধ ফলাফল। ঠিক আছে, এখন আসো এই যে মেন্ডেলের প্রথম গবেষণালব্ধ যে ফলাফল, এই মেন্ডেলের প্রথম গবেষণালব্ধ ফলাফলকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। তাহলে মেন্ডেলের প্রথম গবেষণালব্ধ ফলাফলকে কি বলা হয়? এখান থেকে একটা নতুন টার্ম শিখবা, মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলা হয়। তাহলে মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলে। কেন এটাকে বলে দেখো, মেন্ডেল যে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে, সেই মেন্ডেলের মটরশুঁটি গাছে দেখো
একটা মটরশুঁটি গাছ ছিল হচ্ছে তোমার লম্বা, আরেকটা মটরশুঁটি গাছ ছিল হচ্ছে খাটো। তাহলে লম্বা এবং খাটো এই দুইটা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য। তাহলে এখানে টোটাল কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল দেখো তো। লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য, এই দুইটা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য। তাহলে এখানে টোটাল এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল না, মানে এখানে লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো আরেকটা বৈশিষ্ট্য, তার মানে এখানে টোটাল বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে আসলে দুইটা, এই দুইটা। আর দুইটা মানে কি আসলে এক জোড়া, তার মানে এখানে আসলে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ছিল। দেখো এক জোড়া মানে কি দুইটা, মানে এই যে দুইটা, তাহলে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ছিল এখানে। তাহলে এক জোড়া বিপরীত ধর্মী যেহেতু বৈশিষ্ট্য ছিল, তো এই জন্য এটাকে তোমার বলা হয় মনো হাইব্রিড ক্রস। কারণ মনো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে মনো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে এক, মনো শব্দের মানে এক, আর হাইব্রিড শব্দের মানে হচ্ছে মিক্সড করা বা মিশানো, মিক্সড করা বা মিশানো। অর্থাৎ এখানে এক জোড়া, দেখো দিন শেষে এখানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে ক্রস করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় মনো হাইব্রিড ক্রস। মনো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে এক, অর্থাৎ এখানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে ক্রস বা সংকরায়ন করা হয়েছে, এই জন্য এটাকে মনো হাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলে। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম পরীক্ষার রেজাল্ট। তাহলে ঠিক আছে, তাহলে মেন্ডেলের প্রথম পরীক্ষাকে মনো হাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলা হয়। মনে রাখার টেকনিককে আরও ইজি। এটা কত নম্বর পরীক্ষা? মেন্ডেলের প্রথম পরীক্ষা। তাহলে দেখো প্রথম পরীক্ষায় এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে মনো হাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন করা হয়েছে, অর্থাৎ সবই প্রথম বা সবই এক। পরীক্ষাটাও এক নম্বর পরীক্ষা, বৈশিষ্ট্য এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, আর মনো হাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলা হয়, সবই এক এখানে। ঠিক আছে, তাহলে আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে। বলো তাহলে আমাদের ক্লাস করলে কি ক্লাসের পরে আসলে বই পড়া লাগে? পড়া লাগে, তারপরেও বইটা পড়বা, বাট তুমি দেখবা আমার ক্লাস করলে, মনোযোগ দিয়ে ক্লাস করলে, আমার সাথে সাথে হচ্ছে লিখলে, এবং আমি যখন বারবার রিক্যাপ করি, ন্যানো রিক্যাপ করি, আমার সাথে সাথে মুখ দিয়ে বললে এক পড়া, দেখবা তোমার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে, ক্লাসেই নোট হয়ে গেছে, ক্লাসের পড়ার তেমন একটা পড়াই লাগতেছে না বই, তুমি অন্য সাবজেক্ট পড়তে পারবা। আর বায়োলজিটা খালি 10টা মিনিট একটু রিডিং দিবা, 10 মিনিট খালি রিডিং দিবা, দেখবা বইয়ের সব লাইন তোমার পড়া হয়ে গেছে। আমি ক্লাসেই তোমার বইয়ের 95% লাইন মুখস্থ করা দিই, বাকি 5% জিনিস ওটা অত ইম্পর্টেন্ট না দেখে হয়তো স্কিপ করি, ওই 5% তুমি 5 মিনিট যদি বইটা দেখো, রিডিং দেখো, পারবা। শেষ, ক্লাসেই তোমাকে 95% প্লাস বইয়ের পড়া মুখস্থ করা দিচ্ছি। আর কি লাগে? ক্লাসের পরে না পড়লেও তুমি 95% মার্কস তুলতে পারবে ইনশাল্লাহ। বাট পড়লে জিনিসটা আরও বেটার মনে থাকে, দীর্ঘদিন মনে থাকে। ঠিক আছে, না পড়লে আবার একটু ভুলে যেতে পারো তাড়াতাড়ি। ওকে, তাহলে এটা মেন্ডেলের প্রথম পরীক্ষা। এবার আসো মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষা করি। মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষা কি করছে? মেন্ডেল প্রথমবার এই পরীক্ষাটা করে উনি অনেক এক্সাইটেড হয়ে গেছে। তো এখন মেন্ডেলের আসো এবার দ্বিতীয় পরীক্ষাটা কি ছিল। তাহলে এখন আমরা যদি মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষাটা যদি একটু দেখি, তাহলে মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষাটা ছিল আসলে অনেকটা এরকম। কীরকম ছিল? মেন্ডেল এবার দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে হচ্ছে পরীক্ষা করছে। অর্থাৎ মেন্ডেল এবার এমন দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে, এবারও হচ্ছে তিনি দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে। ঠিক আছে, তাহলে এবার তিনি কি করছে? দুই ধরনের, আবার সে আগের মতোই দুই ধরনের মটরশুঁটি গাছ নিছে, যার মধ্যে একটা মটরশুঁটি গাছ ছিল, এবার একটা মটরশুঁটি গাছের হচ্ছে তোমার বীজ, একটা মটরশুঁটি গাছের বীজ মানে বিচি আর কি, বীজ ছিল হচ্ছে গোল হলুদ, গোল ও হলুদ। ঠিক আছে, আর আরেকটা মটরশুঁটি গাছের বীজটা ছিল হচ্ছে, আরেকটা মটরশুঁটি গাছের বীজটা ছিল হচ্ছে কুঞ্চিত ও সবুজ। আচ্ছা, আরেকটা মটরশুঁটি গাছের বীজটা ছিল কুঞ্চিত ও সবুজ। ঠিক আছে, আচ্ছা, গোল হলুদ জিনিসটাকে আমি তোমাকে একদম ছবি এঁকে বুঝাই। গোল তো সবাই বুঝো, যাদের বীজগুলা দেখতে গোল এবং কালার ছিল হলুদে, যে এরকম দেখো, এই যে দেখতে গোল এবং কালার হচ্ছে হলুদ, তাই না? এরকম ছিল এদের বীজগুলা। আর কুঞ্চিত, কুঞ্চিত শব্দের মানে হচ্ছে আসলে আঁকা বাঁকা, কুঞ্চিত শব্দের মানে হচ্ছে আসলে আঁকা বাঁকা, বুঝছো? আঁকা বাঁকা, অর্থাৎ কুঞ্চিত সবুজ এই বীজগুলা দেখতে যে একটু এরকম ছিল। দেখো দেখো, ফার্স্ট অফ অল সবুজ কালার, আর দেখো আঁকা বাঁকা, এটা কিন্তু গোল না, দেখো একটু আঁকা বাঁকা কেমন জানি দেখতে বীজগুলা, তাই না? দেখো এটা কি গোল? এটা কি গোল হয়েছে? না, আগেরটা দেখো কত সুন্দর গোল, আর এটা একটু আঁকা বাঁকা কেমন জানি হয়েছে না?
আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা এরকম হয়েছে, এরকম দেখতে, কুঞ্চিত সবুজ বীজ ছিল। এরকম দুইটা মটরশুঁটি গাছ নিয়ে তিনি আবার গবেষণা শুরু করছে। তো গবেষণা শুরু করার পর এইবার দেখা গেছে ওই আগের মতোই বেসিক, একটাকে ধরো তুমি হচ্ছে পিতা, মানে তিনি একটাকে পিতা আর আরেকটাকে হচ্ছে মাতা নিয়ে হচ্ছে তিনি মানে এদের মধ্যে হচ্ছে ক্রস করছে। ক্রস মানে হচ্ছে সংকরায়ন করছে বা পরাগায়ন করছে বা কৃত্রিম প্রজনন করছে বা প্রজনন করছে, যাই হোক বায়োলজিতে প্রজনন বা সংকরায়ন বা পরাগায়ন বলতে ক্রস বুঝায় বা এক্স বুঝায়, করছে। তাইলে এরা হচ্ছে প্রথম পিতামাতা, তাহলে বুঝতেই পারতেছ ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন বা P1 জনু, তুমি এখন অলরেডি বস হয়ে গেছো, ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন। তাহলে এদের মধ্যে ক্রস করলে যে বংশধর তৈরি হবে, প্রত্যেকটা বংশধরই হচ্ছে তোমার, প্রত্যেকটা বংশধরের বীজ হচ্ছে তোমার গোল ও হলুদ বীজ পাওয়া গেছে। প্রত্যেকটা যে এখন মানে মটরশুঁটি গাছ হয়েছে সেই প্রত্যেকটা মটরশুঁটি গাছের বীজটা আলটিমেটলি হচ্ছে গোল এবং হলুদ হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা মটরশুঁটি গাছের বীজটা কি হয়েছে? গোল এবং হচ্ছে তোমার হলুদ হয়েছে। ওকে, ঠিক আছে। তো তাহলে এরা প্রথম বংশধর না? তাহলে প্রথম বংশধর মানে তুমি এখন জানো এরা হচ্ছে F1 জনু বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা F1 জনু, ঠিক আছে? এবার নিয়ম কি ওই আগের মতোই, যে প্রথম বংশধর বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য বংশধরের একজনকে এখন আমি পিতা আরেকজনকে মাতা হিসেবে নিয়ে মেন্ডেল আবার তাদের মধ্যে কি করছে, মানে আবার ক্রস করছে, ঠিক আছে? তাহলে পরের ধাপে কি হয়েছে? পরের ধাপে যেটা হয়েছে F1 জনুতে, দেখো F1 জনুতে কিন্তু সবারই বীজ হচ্ছে তোমার গোল এবং হলুদ হয়েছে, অর্থাৎ এইটা হয় নাই, সবারই বীজ হচ্ছে এরকম হয়েছে। এখন F1 জনুর একজনকে পিতা আর একজনকে মাতা হিসেবে নিয়ে আবার হচ্ছে কি করা হয়েছে? ক্রস করা হয়েছে। তাহলে আবার যদি ক্রস করা হয় তাহলে এবার প্রত্যেকের বীজ হচ্ছে গোল হলুদ, তাহলে প্রত্যেকের বীজ এবার হচ্ছে গোল হলুদ, এরও বীজ হচ্ছে গোল হলুদ, কারণ প্রত্যেকেই হচ্ছে F1 জনু থেকে আসছে। তাহলে F1 জনুর প্রত্যেকেই হচ্ছে তোমার গোল হলুদ, আচ্ছা হলুদ গোল লেখছি একই কথা, গোল হলুদ। তাহলে প্রত্যেকের বীজ হচ্ছে তোমার এবার গোল হলুদ করে এদের মধ্যে কি করছে? ক্রস করছে। তাহলে এরা কত নম্বর পিতামাতা? এরা দ্বিতীয় পিতামাতা। তাহলে এদেরকে কি বলবা? P2 জনু বা সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা P2 জনু। এখন এদের মধ্যে ক্রস করলে এখানে যে বংশধর তৈরি হয় সেই বংশধরের মধ্যে গড়ে 9 জনের হচ্ছে তোমার বীজ হয়েছে গোল হলুদ, 3 জনের বীজের কালার হয়েছে গোল সবুজ, 3 জনের বীজের কালার হয়েছে কুঞ্চিত হলুদ, আর 1 জনের বীজের কালার হয়েছে কুঞ্চিত সবুজ। অর্থাৎ এখান থেকে মনে করো 16টা যদি মটরশুঁটি গাছ পাওয়া যায়, 16টা মটরশুঁটি গাছের মধ্যে 9টা মটরশুঁটি গাছের বীজটা হয়েছে যে এরকম গোল হলুদ, ঠিক আছে? 9টা মটরশুঁটি গাছের বীজ হয়েছে এরকম গোল হলুদ, ঠিক আছে? 3টা মটরশুঁটি গাছের বীজটা হয়েছে এরকম গোল সবুজ, 3টা মটরশুঁটি গাছের বীজটা হয়েছে এই যে এরকম গোল সবুজ, গোল সবুজ, ঠিক আছে? আচ্ছা, 3টা মটরশুঁটি গাছের বীজটা হয়েছে কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ মানে আঁকাবাঁকা হলুদ, এই যে কুঞ্চিত হলুদ, ঠিক আছে? তাহলে 3টা মটরশুঁটি গাছের ক্ষেত্রে এটা হয়েছে হচ্ছে কুঞ্চিত হলুদ, মানে এই যে এরকম। আর একটা মটরশুঁটি গাছ হয়েছে কুঞ্চিত সবুজ, একটা মটরশুঁটি গাছ হয়েছে এই যে এরকম কুঞ্চিত সবুজ। তাহলে কি বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এর মধ্যে একটাই শুধু মটরশুঁটি গাছ আছে ভাই, যে একটা মটরশুঁটি গাছের বীজটা হয়েছে কুঞ্চিত সবুজ। তাহলে এরা কি? তাহলে এরা হচ্ছে দ্বিতীয় অপত্য বংশধর। তাহলে এদেরকে আমরা বলতে পারি হচ্ছে দ্বিতীয় অপত্য বংশধর বা সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন, সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা F2 জনু। অর্থাৎ F2 জনুতে তাহলে অনুপাত হয়েছে 9:3:3:1। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষার আসলে রেজাল্ট। ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। আমার সাথে সাথে মুখ দিয়ে বলো, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হবে। তাহলে দ্বিতীয় পরীক্ষায় মেন্ডেল কি করছে? 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে। এক ধরনের মটরশুঁটি গাছের বীজ ছিল এরকম গোল হলুদ, আরেকজনের মটরশুঁটি গাছের বীজ ছিল কুঞ্চিত মানে আঁকা বাঁকা এবং হচ্ছে সবুজ, যে এরকম দেখতে। তো এদের মধ্যে ক্রস করছে, ক্রস করলে প্রথম যে অপত্য বংশধর বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশনের সবগুলো মটরশুঁটি গাছের বীজ হচ্ছে গোল এবং হলুদ হয়েছে। এখন প্রথম অপত্য বংশধরের মধ্যে একজনকে পিতা এবং আরেকজনকে মাতা হিসেবে নিয়ে আমরা আবার ক্রস
ক্রস করছি, মানে মেন্ডেল ক্রস করছে, আসলে আমরা বলা ঠিক না, মেন্ডেল আবার পরীক্ষা করছে, ক্রস করছে। তাহলে এখন প্রত্যেকেই, যেহেতু প্রত্যেকেই F1 জনু থেকে আসছে, প্রত্যেকের বীজ হচ্ছে গোল হলুদ। তাহলে পিতার বীজও গোল হলুদ, মাতার বীজও হচ্ছে গোল হলুদ। তাহলে পিতাও হচ্ছে তোমার গোল হলুদ, বুঝতেই পারতেছো, মাতার বীজও হচ্ছে গোল হলুদ। তাহলে এদের মধ্যে এখন ক্রস করলে আলটিমেটলি হচ্ছে 9টা মটরশুঁটি গাছ পাওয়া গেছে যেগুলোর বীজ হয়েছে গোল হলুদ, 3টা মটরশুঁটি গাছ পাওয়া গেছে যার বীজ হচ্ছে গোল সবুজ, তারপরে হচ্ছে তোমার 3টা মটরশুঁটি গাছ পাওয়া গেছে যার বীজ হচ্ছে কুঞ্চিত হলুদ, আর একটা মটরশুঁটি গাছ পাওয়া গেছে যার বীজ হচ্ছে কুঞ্চিত সবুজ। অর্থাৎ অনুপাতটা আসছে 9:3:3:1। এটাই হচ্ছে মেন্ডেলের সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা F2 জনু। এইভাবে তোমার আলটিমেটলি কি হয়েছে, মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে শেষ হয়েছে। এখন আসো, এই যে মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষা, এই মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষাকে আসলে কি বলা হয় চলো আমরা একটু দেখি। তাহলে মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষাকে আসলে কি বলা হয় জানো? এই মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষাকে তোমার বলা হয় ডাই হাইব্রিড ক্রস। এই মেন্ডেলের দ্বিতীয় পরীক্ষাকে এই কারণে তোমার বলা হয় ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। তাহলে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন বলা হয়। কেন বলা হয় একটু তুমি নিজেই বুঝো। দেখো, এইবার আমি যে 2টা মটরশুঁটি গাছ নিয়ে আমরা গবেষণা করতেছি, বা সরি বারবার আমি বলে ফেলতেছি, মেন্ডেল, এটা মেন্ডেলের পরীক্ষা। তাহলে মেন্ডেল সাহেব যে 2টা মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে, তার মধ্যে একটা মটরশুঁটি গাছের বীজ ছিল হচ্ছে গোল হলুদ, আর আরেকটা মটরশুঁটি গাছের বীজ ছিল হচ্ছে কুঞ্চিত সবুজ। আচ্ছা, তাহলে এবার বলো তো গোলের বিপরীত বৈশিষ্ট্য কোনটা? কুঞ্চিত। আবার হলুদের বিপরীত বৈশিষ্ট্য কোনটা? সবুজ। তাহলে বলো তো এখানে টোটাল কয়টা এবার বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে আমাকে বলো। দেখো এখানে এবার টোটাল 4টা বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে। দেখো, গোল একটা বৈশিষ্ট্য, তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত। আবার হলুদ একটা বিপরীত বৈশিষ্ট্য, তার মানে বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে সবুজ। তাহলে এখানে টোটাল 4টা, 1 2 3 4, 4টা বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে। বলো, 4টা বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে তুমি আসলে কি বলবা? 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বলবা, তাই না? কারণ 2 জোড়া মানে 4, 2 জোড়া মানে 4। তাহলে 2 জোড়া, তাহলে এখানে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে। তাহলে 2 জোড়া বিপরীতধর্মী যেহেতু এখানে বৈশিষ্ট্য আছে, তাহলে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে এই ধরনের সংকরায়ন করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় দ্বিলক্ষণ সংকরায়ন, কারণ দ্বি শব্দের মানে 2। আর ইংলিশে ডাই, ওই যে ডাই ফসফেট মানে কয়টা ফসফেট? 2টা ফসফেট। ডাই মিথাইল তোমরা পড়ছো, ডাই মিথাইল মানে 2টা মিথাইল। ডাই শব্দের মানে হচ্ছে 2। অর্থাৎ এখানে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে এই সংকরায়ন করা হয়েছে। তাহলে ক্রসের বাংলা হচ্ছে সংকরায়ন, এই জন্য এটাকে ডাই হাইব্রিড ক্রস, ক্রসের বাংলা হচ্ছে সংকরায়ন, এই জন্য এটাকে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন বলা হয়। অর্থাৎ এখানে 2 জোড়া মানে 4টা বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে ক্রস, এই জন্য ডাই মানে 2, তাহলে ডাই হাইব্রিড ক্রস বা দ্বি মানে 2, দ্বিলক্ষণ সংকরায়ন করা হয়। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এটাও মনে রাখবা কেমনে, দেখো সবই 2 দিয়ে। এটা কত নম্বর পরীক্ষা? 2 নম্বর পরীক্ষা। বিপরীতধর্মী বৈশিষ্ট্য কয়টা? 2 জোড়া। ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন, সবই হচ্ছে 2 করে, শেষ। তাহলে মনে রাখাটা একদম ইজি। তাহলে বলো, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট? একদম ক্রিস্টাল ক্লিয়ার। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়েছে? পারবা? শেষ। আমাদের ক্লাস করলে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যায়, তাই না? এবার আসো, তাহলে এই জিনিসটাকে এখন আসো এটারে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কেন বলে, এখন তুমি বুঝতে পারবা। দেখো, এই যে মেন্ডেলের 2টা পরীক্ষা দেখলা, বলো আলটিমেটলি কি হইলো? প্রত্যেকটা পরীক্ষায় পিতা মাতা থেকে উত্তরাধিকার সূত্রে বৈশিষ্ট্যগুলা তার ছেলে মেয়ের মধ্যে চলে আসছে। তাইলে আমরা এইমাত্র বলছি এই জন্য ইনহেরিটেন্স কই গেল, এই জন্য আমরা বলছি ইনহেরিটেন্স শব্দের বাংলা হচ্ছে উত্তরাধিকার। দেখো এই 2টা পরীক্ষায় আলটিমেটলি পিতা মাতা থেকে তাদের বৈশিষ্ট্যগুলা উত্তরাধিকার সূত্রে হচ্ছে সন্তান সন্ততিতে গেছে। এই জন্য এই ধরনের পরীক্ষাকে বলা হয় ইনহেরিটেন্স বা উত্তরাধিকার পরীক্ষা। যেমন পিতা মাতার রেখে যাওয়া বাড়ি উত্তরাধিকার সূত্রে তোমার কাছে চলে আসছে,
তাহলে এরকম পিতামাতার বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার সূত্রে বা ইনহেরিটেন্স সূত্রে তোমার কাছে চলে আসছে, এই জন্য এই ধরনের পরীক্ষাকে তোমার বলা হয় ইনহেরিটেন্স। আর এটা প্রথমকে বর্ণনা করছে এই পরীক্ষাটা মেন্ডেল, এই জন্য এই ধরনের জিনিসটাকে বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এই জন্য মেন্ডেলের পরীক্ষাগুলোরে কি বলা হয়? মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। ক্রিস্টাল ক্লিয়ার? নামটা কেন হয়েছে ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার, আর এটা মেন্ডেল প্রথম বানাইছে, এই জন্য মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলা হয়। শেষ। দেখছো বায়োলজি কত সহজ, বুঝে বললে মুখস্থ করা লাগে না, ইজি। এখন তুমি বুঝতেছো এটার নামটা কেন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স দেওয়া হয়েছে। এখন আসো এই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের পরীক্ষাগুলো বুঝে ফেলছি, এখন আসো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এই পরীক্ষায় মেন্ডেল কেন মটরশুঁটি গাছ বেছে নিছে, জাস্ট একবার রিডিং দিব। এগুলো থেকে ভাই পরীক্ষায় প্রশ্ন আসে না, এগুলো একদম সিম্পল জিনিস, এই জন্য এগুলো লিখে লিখে পড়াচ্ছি না। দেখো আমাদের ক্লাসে কিন্তু আমরা তোমাদেরকে লিখে লিখে কিন্তু পড়াই, তোমাদেরকে সবভাবেই কিন্তু হচ্ছে আমরা পড়াই। মেইন বইয়ের পিডিএফটা দেখেও আমরা তোমাদেরকে পড়াবো, এগুলো সব মেইন বইয়ের জিনিসই। দেখো এগুলো সব মেইন বইয়ের জিনিস, মেইন বইয়ের পিডিএফ দেখেও তোমাদেরকে কিন্তু আমরা পড়াচ্ছি, ঠিক আছে। আর আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ করতে হচ্ছে টোটাল 4টা ক্লাস লাগবে, একদম সর্বোচ্চ ডিটেলসে। দেখো প্রত্যেকটা লাইন ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে পড়াচ্ছি, তাও মাত্র 4 ক্লাসে শেষ। তাহলে এত দুর্দান্ত একটা প্লে লিস্ট, যেখানে মাত্র 4 ক্লাসে একটা এত বিশাল চ্যাপ্টার একদম দুর্দান্তভাবে শেষ, তাহলে আর কি চিন্তা। ক্লাসগুলো করে ফেলো, টাইমও কম লাগবে, আর তুমি একদম বায়োলজি রাজা হয়ে যাবা, ঠিক আছে। ওকে, তাহলে বুঝছো। এখন আসো তাহলে এই যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এই পরীক্ষার জন্য তিনি কেন মটরশুঁটি গাছকে হচ্ছে নমুনা হিসেবে বেছে নিছে, এটা মেইন বই থেকে নিছে। এই জন্য দেখো মেইন বইও কিন্তু আমরা পড়ায় দিচ্ছি তোমাকে। একটু দেখো এগুলো মুখস্থ জিনিস, এগুলো অত তোমার আসলে করার দরকার নাই, মানে অত পড়ার দরকার নেই, রিডিং দিবা খালি। যে মটর গাছ হচ্ছে তোমার 1 বর্ষজীবী হওয়ায় খুব সহজেই বাগানের জমিতে এবং টবে ফলানো যায়। 1 বর্ষজীবী মানে হচ্ছে মটর গাছ 1 বছর বাঁচে। বর্ষ মানে হচ্ছে বছর, অর্থাৎ মটর গাছ মাত্র 1 বছর বাঁচে, এই জন্য 1 বর্ষজীবী। তারপরে মটর গাছের প্রতিটি জনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়। ওই যে মটর গাছ বাঁচেই হচ্ছে 1 বছর, তো 1 বছর যেহেতু বাঁচে, তার মানে সে 1 বছরের মধ্যেই পরবর্তী বংশধর তৈরি করবে, অর্থাৎ সময় লাগে অনেক কম। এই জন্য আয়ুষ্কাল অল্প হয়, খুব কম সময়ের মধ্যেই সে সংকরায়ন পরীক্ষার রেজাল্ট দেয়। মটর ফুল, মটর গাছের যে ফুলটা মটর ফুল উভলিঙ্গ হয় সহজেই স্বপরাগায়ন ঘটে। আচ্ছা উভলিঙ্গ জিনিসটা কি তোমাদেরকে এটা একটু বুঝাই। দেখো ধরো এটা একটা ফুল, আমি এখন একটা ফুল আঁকবো। দেখো দেখো এটা একটা সুন্দর একটা ফুল, হচ্ছে একটা ফুল আঁকতেছি, এটা হচ্ছে ফুলের পাপড়ি মনে করো, ঠিক আছে, ফুলের পাপড়ি। নিচের দিকে কি থাকে? সবুজ কালারের হচ্ছে একদম বাইরের দিকে থাকে হচ্ছে বৃতি, এটা হচ্ছে ফুলের বৃতি। তাহলে ফুলের বৃতি, ফুলের পাপড়ি, বলো একটা আদর্শ ফুলের 4টা জিনিস থাকে মেইনলি। সবচেয়ে বাইরে থাকে হচ্ছে ফুলের বৃতি, তারপরে থাকে দলমণ্ডল বা পাপড়ি, তারপরে থাকে হচ্ছে পুংস্তবক। ধরো এই যে পুংস্তবক, ঠিক আছে, পুংস্তবকের পুংকেশরগুলো এই যে এরকম অন্য কালার দেয়া কি, ধরো এগুলো হচ্ছে পুংকেশর, পুংকেশর এগুলা, হ্যাঁ এগুলা হচ্ছে পুংকেশর মনে করো, পুংকেশর এগুলা হচ্ছে তোমার পুংকেশর, ঠিক আছে। তাহলে সবচেয়ে বাইরের দিকে হচ্ছে বৃতি, তারপরে দলমণ্ডল বা পাপড়ি, তারপরে হচ্ছে পুংস্তবকের হচ্ছে পুংকেশরগুলো আঁকছি, দেন হচ্ছে স্ত্রীস্তবক। তো স্ত্রীস্তবকের স্ট্রাকচারটা এই যে এরকম, গর্ভাশয় এই যে এরকম, গর্ভাশয়, গর্ভদণ্ড, আর মনে করে এই যে গর্ভমুণ্ড, ঠিক আছে, ব্যাস। তাহলে দেখো একটা মনে করো মোটামুটি আমি একটা সুন্দর একটা ফুল এঁকে ফেললাম, ঠিক আছে, একটা মোটামুটি হচ্ছে সুন্দর একটা কি করলাম, ফুল হচ্ছে আমরা এঁকে ফেললাম। তাহলে এটা যদি একটা বেশ মোটামুটি একটা সুন্দর একটা ফুল হয়, তাহলে এবার একটু খেয়াল করো, ফুলের সবচেয়ে বাইরের স্তবকটাকে তোমার বলা হয় বৃতি, আমি একটু খালি দেখাই, এটা হচ্ছে দলমণ্ডল, পাপড়িগুলারে তোমার বলা হয় দলমণ্ডল, ফুলের পুংকেশরগুলারে তোমার বলা হয় পুংস্তবক, তাহলে এগুলো হচ্ছে পুংস্তবক। আর দেখো ফুলের সবচেয়ে ভিতরে, দেখো সবগুলার একদম ভিতরে আছে হচ্ছে স্ত্রীস্তবক, তাহলে স্ত্রীস্তবক হচ্ছে একদম ভিতরে থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা আদর্শ ফুল। তাহলে মটর গাছও হচ্ছে এইরকম। এখন একটু খেয়াল করে দেখো, এই যে মটর গাছ, তাহলে মটর গাছে দেখো একই ফুলের মধ্যে দেখো পুংস্তবকও আছে স্ত্রীস্তবকও আছে, তাহলে একই ফুলে যদি পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে তাহলে এটারে কি বলবা? উভলিঙ্গ বলবা না। ধরো এমন একটা জিনিস যেখানে ছেলেদের
পুংস্তবকও আছে, আবার মেয়েদের স্ত্রীস্তবকও আছে, একই ফুলে দুইটা জিনিসই আছে। তাহলে এটা কি ধরনের ফুল হবে? উভলিঙ্গ ফুল। মটর গাছ হচ্ছে এরকম উভলিঙ্গ ফুল। তাহলে লেখো, চিত্র হচ্ছে বুঝতেই পারতেছ, উভলিঙ্গ ফুল। ঠিক আছে, উভলিঙ্গ মানে তো বুঝতেছই আই গেস। উভ মানে হচ্ছে উভয়, অর্থাৎ উভয় লিঙ্গই থাকবে, পুংস্তবকও থাকবে স্ত্রীস্তবকও থাকবে, এটাকেই তোমার বলা হয় উভলিঙ্গ ফুল। ঠিক আছে, তাহলে মটর গাছ উভলিঙ্গ ফুল হওয়ায় মটর গাছে সহজেই স্বপরাগায়ন ঘটে। আচ্ছা, তাহলে উভলিঙ্গ মানে হচ্ছে, তাহলে লেখো পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটিই থাকবে, পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই থাকবে। তাহলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই থাকবে, এটা হচ্ছে তোমার উভলিঙ্গ ফুল। আবার এই উভলিঙ্গ হওয়ায় এখানে স্বপরাগায়ন ঘটে। স্ব মানে কি জানো? বায়োলজিতে স্ব শব্দের মানে হচ্ছে নিজে নিজেই। স্ব মানে হচ্ছে নিজে নিজেই, অর্থাৎ নিজে নিজেই পরাগায়ন হয়। আচ্ছা, নিজে নিজেই পরাগায়ন কেমনে হয় দেখো, যেহেতু একই ফুলে পুংস্তবকও আছে স্ত্রীস্তবকও আছে, তো হইতে পারে না যে একই ফুলের পুংস্তবক থেকে যে পরাগরেণু আসে, সেই পরাগরেণুগুলা একই ফুলের হচ্ছে তোমার স্ত্রীস্তবকের সাথে হচ্ছে পরাগায়ন করে ফেলে। এইটাকেই তোমার বলা হয় স্বপরাগায়ন, মানে নিজেই নিজেকে পরাগায়ন করে ফেলছে। অর্থাৎ একই ফুলের পুংস্তবক থেকে আসা পরাগরেণু একই ফুলের স্ত্রীস্তবকে থাকা স্ত্রীরেণু বা ডিম্বাণুর সাথে হচ্ছে তোমার মিলিত হয়ে পরাগায়ন সম্পন্ন করে ফেলতেছে। তাহলে একই ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মধ্যে পরাগায়ন হচ্ছে, তাহলে নিজেই নিজের স্ত্রীস্তবককে পরাগায়ন করে ফেলতেছে, এটাকেই বলা হয় স্বপরাগায়ন। স্ব মানে নিজে নিজেই, তাহলে নিজেই নিজের স্ত্রীস্তবককে পরাগায়ন করে ফেলতেছে, যেটাকে বলা হয় স্বপরাগায়ন। এটা মটর ফুলে হচ্ছে সম্ভব, বুঝতে পারছো? এবার আসো, মটর ফুল স্বপরাগী হয় বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না, ফলে বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান সন্ততি উৎপাদন সম্ভব। অর্থাৎ মটর ফুল স্বপরাগায়নের কারণে ও নিজেই নিজের স্ত্রীস্তবককে পরাগায়ন করে ফেলে, তাহলে বাইরের কারো চান্স আছে, সে নিজেই নিজের স্ত্রীস্তবককে পরাগায়ন করে ফেলতেছে, তাহলে তো বাইরে থেকে আসা অন্য কোনো পরাগরেণুর কোনো চান্সই নাই। ও বলবে, বেটা তুই বাইরে থেকে কি করস, আমি তো আমার স্ত্রীস্তবককে পরাগায়ন করে ফেলতে পারি, তোর আর দরকার কি? এই জন্য বাইরে থেকে আসা অন্য কোনো পরাগরেণু এখানে পরাগায়নের কোনো সুযোগ পায় না, ফলে বাইরের কোনো কিছুর সাথে মিক্সড হওয়ার কোনো সুযোগ নাই, বাইরের কোনো পরাগরেণুর সাথে এখানে বৈশিষ্ট্যের মিক্সড হওয়ার কোনো সুযোগ নাই, ফলে পরীক্ষার রেজাল্টটা একদম নির্ভুল রেজাল্ট আসে, এটাই বলছে। ঠিক আছে, আর ফুলগুলো আকারে বড় হয় মটর গাছে খুব সহজেই পরপরাগায়ন ঘটানো সম্ভব হয়। আচ্ছা, পরপরাগায়ন তো বুঝতেছো, পর মানে কি? অন্য কোনো গাছের পরাগরেণু এসে যদি স্ত্রীস্তবককে হচ্ছে তোমার পরাগায়ন করে, এটাকে বলা হয় পরপরাগায়ন। স মানে নিজে নিজেই, আর পর মানে অপর। ওই যে বলি না, পর, লোকটা আমার পর, মানে আমার আপন না, পর অন্য মানুষ, তাই না? তাহলে পর মানে অপর, তাই না? পর মানে হচ্ছে অপর, অর্থাৎ অপর কোনো গাছ থেকে আসা পরাগরেণু যদি এটার স্ত্রীস্তবককে হচ্ছে পরাগায়ন করে, তাহলে সেটাকে বলা হয় পরপরাগায়ন। তাহলে অপর গাছ থেকে আসা পরাগরেণু যদি এটা স্ত্রীস্তবককে পরাগায়ন করে ফেলে, এটাকে তোমার বলা হয় পরপরাগায়ন। তো এখানে পরপরাগায়নও সম্ভব। কেন পরপরাগায়ন সম্ভব? যদি তোমার দরকার হয়, তোমার যদি দরকার হয় যে ভাই না আমি স্বপরাগায়নের পাশাপাশি পরপরাগায়ন করব, এটাও আসলে সম্ভব, কারণ মটর ফুল হচ্ছে সাইজে অনেক বড়। সো কৃত্রিমভাবে তুমি মনে করো অন্য একটা গাছের পরাগরেণু ছিঁড়ে নিয়ে এসে তুমি এটার স্ত্রীস্তবকে দিয়ে দিতে পারবা, যেহেতু সাইজ বড়, তুমি এটা সহজে নিজের হাতে অন্য আরেকটা গাছের পরাগরেণু ছিঁড়ে নিয়ে এসে তুমি এটা স্ত্রীস্তবকে হচ্ছে ছেড়ে দিতে পারবা। অর্থাৎ তুমি চাইলে পরপরাগায়নও তুমি ঘটাইতে পারবা সাইজ বড় দেখে। এখন ধরো একটা জিনিস একদম ছোট, ধরো এত ছোট একটা ফুল, তাহলে এত ছোট একটা ফুলে বাইরে থেকে তুমি পরাগরেণু ছিঁড়ে নিয়ে এসে সহজে ঠিকমতো দিতে পারবা নিজের হাতে? এত ছোট জিনিসের উপর কাজ করা যায়, কিন্তু মটর ফুলের সাইজটা বড়, তো সাইজ বড় হওয়ার কারণে তুমি খুব সহজেই অন্য গাছের পরাগরেণু ছিঁড়ে নিয়ে এসে চাইলে ওর উপরে ছেড়ে দিয়ে পরপরাগায়ন করতে পারবা। সাইজ বড়, সো তোমার কোনো নিজের হাতে এগুলো করতে পারবা, কোনো সমস্যা হবে না। সো এটাই বলছে, ঠিক আছে? মানে মেন্ডেল এইগুলো করতে পারছে। তারপরে হচ্ছে মটর গাছের সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়, মানে মটর গাছের যে বৈশিষ্ট্যগুলো এগুলো একদম খালি চোখেই দেখা যায়।
ওই যে বীজগুলা কি গোল হইলো, হলুদ হলো, নাকি কুঞ্চিত হইলো, সবুজ হলো, খালি চোখেই দেখা যায়। এই জন্য এটা সুবিধা আর কি, পরীক্ষার রেজাল্টটা খালি চোখেই খুব সহজেই বোঝা যায়। আর সংকরায়নের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়, অর্থাৎ এগুলো নতুন করে হচ্ছে বংশধর সৃষ্টি করতে পারে, ফলে তুমি পরীক্ষা করতে পারবা। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা F1 জনুতে, দেখো F1 জনুতে যে আমরা বংশধর পাইছি সংকরায়নের মাধ্যমে, এই F1 জনুগুলো সবই উর্বর হয়, অর্থাৎ তুমি পরবর্তীতে F1 জনুর একটা সদস্যকে পিতা আর আরেকটা সদস্যকে মাতা হিসেবে নিয়ে এদের মধ্যেও তুমি বংশধর তৈরি করতে পারবা, ফলে তুমি পরের রেজাল্টটাও তুমি পাবা। কিন্তু যদি এরকম হইতো যে প্রথমবার পরাগায়নের ফলে তুমি এমন বংশধর পাইছো, F1 জনু এমন পাইছো যে এরা নিজেদের মধ্যে আর পরাগায়ন করে না, বা এরা নিজেদের মধ্যে আর সন্তান সন্ততি তৈরি করতে পারে না, মানে অক্ষম, সহজ কথায় যদি বলি অক্ষম, তাইলে কিন্তু তুমি আর F2 জনুর রেজাল্ট কিন্তু আর পাইতা না। এইটুকু পর্যন্ত রেজাল্ট তুমি আর তোমার পক্ষে পাওয়া পসিবল না, কারণ ওরা অক্ষম, ওরা আর পরবর্তীতে আর বংশধর তৈরি করতে পারে না। কিন্তু মটর গাছে এরকম হয় নাই। মটর গাছে তুমি যতই পরাগায়ন করো, নতুন যে বংশধরগুলো তৈরি হবে, নতুন বংশধরগুলো প্রত্যেকেই উর্বর, অর্থাৎ প্রত্যেকেই আবার পরবর্তীতে বংশধর তৈরি করতে পারে, ফলে তুমি রেজাল্ট খুব সহজেই দেখতে পারবা, কোনো ঝামেলা হবে না। এটাই বলছে। তাহলে কি ক্লিয়ার? তাহলে একবার রিডিং দিবে, এগুলো পরীক্ষা তেমন একটা আসে না, তারপরে একবার রিডিং দিলে বইয়ের লাইনগুলো তুমি বুঝতে পারলে তোমার এমসিকিউ হয়তো তোমার জন্য ইজি হলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, রিডিং দিবা, দ্যাটস ইট। তাহলে এগুলা 5 স্টার ফর এমসিকিউ। দেখছো, তোমাদেরকে সিকিউ এমসিকিউ সব ধরনের সাজেশন দিচ্ছি। এবার চলে আসো মেন্ডেলের সাফল্যের বা কৃতকার্য হওয়ার কারণ। তাহলে মেন্ডেল কেন হচ্ছে সফল হয়েছে, বা কেন মেন্ডেল আসলে কৃতকার্য হয়েছে, সেটাও আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা প্রথমেই আসি যে মেন্ডেলের আগেও হচ্ছে অনেক বিজ্ঞানী সংকরায়ন পরীক্ষা করছিল, কিন্তু মেন্ডেলই হচ্ছে এই ধরনের পরীক্ষার উপর ভিত্তি করে নির্ভুল সিদ্ধান্তে পাওয়া গেছে। এর কারণটা হচ্ছে তিনি মটরশুঁটি গাছ নিয়ে হচ্ছে পরীক্ষা করছিলেন। এই গাছ হচ্ছে স্বপরাগী, আর ফুলের বিশেষ গঠনের জন্য যে বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম থাকে, অর্থাৎ মটর গাছটা হচ্ছে স্বপরাগায়ন হয়, এখানে পরপরাগায়নের সম্ভাবনা অনেক কম থাকায় ভুলের সম্ভাবনা অনেক কম ছিল, এটা একটা বড় সুবিধা। তারপর মটরশুঁটি পরীক্ষাগুলায় যেসব উদ্ভিদ ব্যবহার করেছিলেন সেগুলো একদম খাঁটি বা বিশুদ্ধ ছিল, অর্থাৎ এগুলো হোমোজাইগাস ছিল। হোমোজাইগাসকে এটা আমরা একটু পরেই পড়বো, ঠিক আছে? তাহলে এগুলো একদম বিশুদ্ধ ছিল দেখে তার রেজাল্ট একদম ঠিক আসছে। তারপরে তার বিভিন্ন পরীক্ষায় প্রতিজোড়া জিনের একটা জিন অন্য জিনের উপর প্রকট বৈশিষ্ট্য ধারণ করছিল, এগুলো একটু পরেই পড়বো। মটরশুঁটি গাছের যে ডিপ্লয়েড কোষ, সেই ডিপ্লয়েড কোষে হচ্ছে 7 জোড়া ক্রোমোজোম ছিল, এবং সেই 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করছে, প্রত্যেকটা চরিত্র ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল, ফলে একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের মিক্সড হওয়ার কোনো চান্স ছিল না। আচ্ছা, ব্যাপারটাকে আমি এটা তোমাকে একটু বুঝাই। দেখো, মানে মটরশুঁটি গাছে ধরো টোটাল মটরশুঁটি গাছের যে কোষ, হ্যাঁ, ওদের কোষের মধ্যে টোটাল ধরো এটা একটা কিউট গোলুমোলু একটা কোষ, ঠিক আছে? এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। তাহলে কোষের নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। তাহলে মটরশুঁটি গাছের এই যে কোষের নিউক্লিয়াসের ভিতরে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরেই টোটাল কয় জোড়া ক্রোমোজোম ছিল? 7 জোড়া ক্রোমোজোম ছিল। এই নিউক্লিয়াসের ভিতরেই কি ছিল? টোটাল 7 জোড়া হচ্ছে ক্রোমোজোম ছিল। সাত জোড়া ক্রোমোজোম ছিল। আর এই 7 জোড়া ক্রোমোজোমে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রত্যেকটা ক্রোমোজোমে হচ্ছে আলাদা আলাদা করেছিল। মানে ব্যাপারটা একটু এরকম, ধরো এটা একটা ক্রোমোজোম, এটা এক জোড়া ক্রোমোজোম। এই এক জোড়া ক্রোমোজোমে মনে করো মটরশুঁটি গাছ মনে করো লম্বা হচ্ছে, তাহলে লম্বা হওয়ার যে বৈশিষ্ট্যটা, এই লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা মনে করা হচ্ছে লম্বা বা খাটো হবে। হ্যাঁ, এটা কি এক জোড়া বৈশিষ্ট্য না? মানে লম্বা বা খাটো, এখানে টোটাল বৈশিষ্ট্য তো আসলে এক জোড়া, একটা দুইটা, মানে দুইটা বা এক জোড়া। তাহলে এই যে এক জোড়া বৈশিষ্ট্য, এই এক জোড়া বৈশিষ্ট্য এই এক জোড়া ক্রোমোজোমের মধ্যে ছিল। আবার ধরো এটা মনে করো আরেক জোড়া ক্রোমোজোম, এটা মনে করো তোমার আরেক জোড়া ক্রোমোজোম। এই আরেক জোড়া ক্রোমোজোমের মধ্যেই মনে করো ছিল মটরশুঁটি গাছের বীজগুলা কি গোল নাকি কুঞ্চিত হবে। তাহলে এই যে গোল বা কুঞ্চিত, এটা কয় জোড়া বৈশিষ্ট্য? এটাও কিন্তু এক জোড়া বৈশিষ্ট্য। এক জোড়া মানে দুইটা বৈশিষ্ট্য, একটা দুইটা, দুইটা বা এক জোড়া বৈশিষ্ট্য। এই এক জোড়া বৈশিষ্ট্য মনে করো ভিন্ন আরেক জোড়া ক্রোমোজোমের মধ্যে ছিল। আবার আরেকটা বৈশিষ্ট্য আমরা পড়ছি, সেটা হচ্ছে হলুদ নাকি সবুজ, এটা আরেক জোড়া বৈশিষ্ট্য। এই আরেক জোড়া বৈশিষ্ট্য মনে করো আরেক জোড়া ক্রোমোজোমের মধ্যে ছিল। এরকম করে 7 জোড়া ক্রোমোজোমে 7 জোড়া হচ্ছে এরকম বৈশিষ্ট্য ছিল।
অর্থাৎ কখনো এরকম হয় নাই যে এক জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়ার থেকে বেশি বৈশিষ্ট্য আসে, অর্থাৎ এক জোড়া ক্রোমোজোমের মধ্যেই লম্বা এবং খাটো বৈশিষ্ট্য, আবার ধরো এই এক জোড়া ক্রোমোজোমের মধ্যেই গোল বা কুঞ্চিত বৈশিষ্ট্য। এই যে তাহলে এখানে টোটাল বৈশিষ্ট্য হলো কয় জোড়া? 2 জোড়া। কখনো এরকম হয় নাই যে এই 2 জোড়া বৈশিষ্ট্য এক জোড়া ক্রোমোজোমের মধ্যে থাকবে, এটা হয় নাই কখনো, এটা কখনোই হয় নাই। অর্থাৎ প্রত্যেক জোড়া বৈশিষ্ট্যের জন্য প্রত্যেক জোড়া হচ্ছে আলাদা করে ক্রোমোজোম ছিল, এটাই হচ্ছে তার একটা সুবিধা। এটা হওয়ার কারণে তার কোনো ধরনের ঝামেলা হয় নাই। যদি এরকম হইতো যে এক জোড়া ক্রোমোজোমের মধ্যে 2 জোড়া বা 3 জোড়া বৈশিষ্ট্য চলে আসতো, তাহলে তার রেজাল্টগুলো উল্টাপাল্টা হয়ে যেত। কিন্তু তার কপাল খুব ভালো যে আলটিমেটলি প্রত্যেক জোড়া ক্রোমোজোমের মধ্যে প্রত্যেক এক জোড়া করে বৈশিষ্ট্য ছিল, এই জন্য তার রেজাল্টে কোনো সমস্যা হয় নাই, এটাই বলছে আসলে। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার যে মটরশুঁটির ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড মানে তো বুঝো টুয়াইস এন, মানে 2 সেট ক্রোমোজোম আছে। ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম আছে, আর যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করছে সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত ছিল, ফলে এখানে কোনো ধরনের ঝামেলা হয় নাই। তারপরে সংকরায়ন করার আগে তিনি বারবার উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করছে। সংকরায়নের আগে তিনি বারবার পরীক্ষা করছে, কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছার জন্য কয়েক বংশধর উদ্ভিদগুলোর হচ্ছে প্রজনন ঘটাইছে। মেন্ডেল অত্যন্ত সতর্কতা এবং নিষ্ঠার সাথে তার গবেষণার ফলাফল লিপিবদ্ধ করছে। গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার গবেষণা ফলাফলের অর্থপূর্ণ ব্যাখ্যা করেছিলেন, এগুলো রিডিং দিবা নিজেই বুঝতেছে। মানে তিনি অনেক সতর্ক ছিলেন, পরীক্ষা নিয়ে অনেক সতর্ক ছিলেন, বারবার পরীক্ষা করছে, তারপরে নিষ্ঠার সাথে পরীক্ষা করছে। আবার তিনি গাণিতিক পদ্ধতিতে হচ্ছে উপস্থাপন করছে, ওই যে 3:1 গাণিতিক সংখ্যা, আবার 9:3:3:1 গাণিতিক সংখ্যার মাধ্যমে উপস্থাপন করছে আর কি, এগুলাই বলা হয়েছে। আচ্ছা, এখানে এখন একটা জিনিস আছে, লিঙ্কেজ জিনিসটা কি? আচ্ছা, লিঙ্কেজ জিনিসটা কি এটা আমরা হচ্ছে একটু পরে পড়বো, এটা এখন পড়লে তুমি একটু তোমার কাছে কঠিন লাগবে, এটা আমরা একটু পরে যখন সূত্রগুলায় চলে যাব তখন পড়বো। তাহলে লিঙ্কেজ জিনিসটা আসলে কি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো, একটু পরে দেখবো এটা। ওকে, তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? যেটুকু পড়াইছি আশা করে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। এবার চলে আসো আমরা মেন্ডেলের সূত্রে চলে যাই। তাহলে প্রথমে আসো মেন্ডেলের, তাহলে আমরা এখন প্রথম সূত্র দেখো, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন হচ্ছে তোমার জননকোষে হচ্ছে প্রবেশ করে। এই সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র বা জননকোষ বিশুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র বলা হয়। আচ্ছা, আমরা এটা আসলে লিখি, লিখলে তুমি জিনিসটা বুঝতে পারবা। চলো তাহলে মেন্ডেলের প্রথম পরীক্ষাটাও হচ্ছে আমরা আগে দেখি, তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে। আসো, এখানে দ্বিতীয় সূত্র আছে, এগুলো আগে দেখি, আমরা লিখি। তাহলে প্রাণীর বংশগতিতে হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। আচ্ছা দাঁড়াও, এবার আসো তাহলে মেন্ডেলের হচ্ছে আমরা প্রথম সূত্র, দ্বারা 1 মিনিট। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রটা আগে আমরা একটু দেখি। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র বুঝতে গেলে আগে আমাদেরকে জিনতত্ত্বে ব্যবহৃত বেশ কয়েকটা শব্দের ব্যাখ্যা পড়তে হবে, ঠিক আছে? তাহলে মেন্ডেলের প্রথম সূত্র বুঝতে গেলে আমাদেরকে জিনতত্ত্বে ব্যবহৃত বেশ কয়েকটা শব্দের ব্যাখ্যা আমাদেরকে পড়তে হবে। চলো আমরা বেশ কয়েকটা শব্দের ব্যাখ্যা একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আসো, প্রথমে বলছে হচ্ছে ফ্যাক্টর বা জিন, জিনিসগুলোকে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে লিখে লিখে পড়াবো। দেখো, প্রথম টপিকটা হচ্ছে ফ্যাক্টর বা জিন কারে বলে। ধরো ফ্যাক্টর বা জিন, আচ্ছা বলো তো এটা কি? এটা তোমরা খুব সহজেই বুঝবা ভাই, এটা তো একটা ডিএনএ, এটা তো একটা ডিএনএ, দ্বিসূত্রক জিনিস, এটা একটা ডিএনএ। আচ্ছা, তো ডিএনএর একটা ক্ষুদ্র অংশ, ধরো এটা এই পুরাটা হচ্ছে একটা ডিএনএ অণু, তাহলে সেই ডিএনএ অণুর মনে করো একটা ছোট্ট অংশ, মনে করো এইটুকু, তাহলে এইটুকু যে অংশ, তাহলে ডিএনএ অণুর একটা খণ্ডাংশ, তাহলে ডিএনএ অণুর একটা ছোট্ট অংশ, সেটাকেই জিন বলে, যে অংশটা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে। ধরো এটা রাহাত ভাইয়ের ডিএনএ, তাহলে আমার ডিএনএর এইটুকু অংশে এমন কিছু একটা আছে যার জন্য আমার চুলের রং কালো হয়। কথার কথা আমি বুঝাচ্ছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমার ডিএনএর এইটুকু অংশে এমন কিছু একটা আছে যার জন্য আমার চুলের রং কালো হয়। তাহলে ডিএনএর এই যে একটা ছোট অংশ, যেটা আলটিমেটলি আমার একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে, এইটুকু অংশ নিয়ন্ত্রণ করতেছে যে আমার চুলের রং কালো হবে, তাহলে এই জন্য এইটুকু ছোট্ট অংশকেই তোমার বলা হয় একটা জিন। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে জিন হচ্ছে ডিএনএ অণুর ছোট্ট অংশ যা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে লেখো, ঠিক আছে? তাহলে জিন বা ফ্যাক্টর হচ্ছে ডিএনএ অণুর
পুরা ডিএনএ না, কিন্তু ডিএনএর একটা ছোট্ট অংশ। তাহলে ডিএনএ অণুর ছোট অংশ যা একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে ডিএনএ অণুর ছোট্ট অংশ যা একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই অংশটা মনে করো আমার চুলের রং কালো, এটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে এটাই হচ্ছে তোমার জিন। তাহলে ডিএনএ অণুর ছোট অংশ যা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাকেই হচ্ছে জিন বলে। এটাকে মেন্ডেল ফ্যাক্টর বলছে। মেন্ডেল এটাকে নাম দিছে ফ্যাক্টর, পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে বিজ্ঞানীরা নাম দিছে হচ্ছে জিন। তার মানে জিন আর ফ্যাক্টর একই জিনিস, মেন্ডেল নাম দিছে হচ্ছে ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর এটার নামকরণ করেন মেন্ডেল। পরবর্তীতে এটার নাম হয়ে গেছে জিন। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়েছে যে ডিএনএর একটা ছোট্ট অংশ যা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে, ওইটুকু অংশকে বলা হয় জিন বা ফ্যাক্টর। এটার ফ্যাক্টর নাম দিতে হচ্ছে মেন্ডেল। তাহলে এইটুকু বুঝলাম। এবার আসো হচ্ছে লোকাস। লোকাস শব্দটা আসছে, আচ্ছা লোকাস শব্দটা কি আসছে চলো এটা আমরা ছবি এঁকে এঁকে দেখাই। দেখো লোকাস জিনিসটা আসছে, দেখো ধরো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে, ধরো এটা একটা নির্দিষ্ট স্থান, ধরো ক্রোমোজোমের মনে করে এটা একটা নির্দিষ্ট স্থান। এই আমরা জানি ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ক্রোমোজোমের মধ্যে হচ্ছে ডিএনএ থাকে। তো এই পুরা যে ক্রোমোজোমটা আছে, আমি একটু ছবি আঁকলে বুঝতে পারবা ক্রোমোজোমের মধ্যে কেমনে ডিএনএ থাকে জানো, এই যে এরকম করে। ক্রোমোজোম তোমার দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর ডিএনএ দিয়ে তৈরি। তাহলে একটা ক্রোমোজোম, দেখো এটা যদি একটা ক্রোমোজোম হয়, তোমরা অনেকটুকু বেসিক ক্লিয়ার হবে। তাহলে একটা ক্রোমোজোম হচ্ছে হিস্টোন প্রোটিন ও ডিএনএ দিয়ে গঠিত। লেখো তাহলে ক্রোমোজোম হিস্টোন প্রোটিন ও ডিএনএ দ্বারা গঠিত। ও আমাদের এই ক্লাসগুলার নোট শেয়ারিং কিন্তু কন্টেস্ট আছে। এই ক্লাসগুলার হচ্ছে তুমি নোট করে এগুলো আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে হচ্ছে পোস্ট দিবা, ঠিক আছে? আমাদের নোট শেয়ারিং একটা গ্রুপ আছে। এই ক্লাসগুলো হচ্ছে নোট করে তুমি আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপ এবং রোড টু ডিএমসি পুরো গ্রুপটার নাম হচ্ছে ড্রিম টু বি আ ডক্টর গ্রুপ, ড্রিম টু বি এ ডক্টর। এই দুই গ্রুপ অথবা আমাদের আরেকটা গ্রুপ আছে আরটিডিএস স্টুডেন্টস গ্রুপ, তুমি এই তিন গ্রুপেই দিও। তাহলে কি বুঝছো? তুমি এই ক্লাসগুলার হচ্ছে নোট, এই নোটগুলা তুমি নোট করে সুন্দর হচ্ছে তুমি একটা ক্যাপশন দিবা, নোটের উপরে হচ্ছে তুমি একটা ছোট্ট হচ্ছে ক্যাপশন দিবা, লিখবা যে হ্যাশট্যাগ দিবা এইচএসসি ন্যানোবায়োলজি, এইচএসসি ন্যানোবায়োলজি কোর্স। বিশাল একটা নাম, বাট কঠিন করার কিছু নাই। দেখো হ্যাশট্যাগ দিয়ে কোনো স্পেস দিবা না, লিখবা এইচএসসি তারপরে ন্যানো বায়োলজি কোর্স। ভাই বানান ভুল করো না, দরকার পড়লে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তুমি যে নোটের যে পোস্টটা দিবা সেই পোস্টের মধ্যে অবশ্যই এই হ্যাশট্যাগটা হচ্ছে রাখতে হবে। এই হ্যাশট্যাগটা রাখবা, সাথে নোটটা হচ্ছে পোস্ট করবা আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপে, রোড টু ডিএমসি, ড্রিম টু বি আর ডক্টর গ্রুপে এবং আরটিডিএস স্টুডেন্টস গ্রুপে। কেউ যদি যুক্ত না থাকো তুমি ফেসবুকে সার্চ দিলে এই গ্রুপগুলো পেয়ে যাবা। এই নাম লিখে ফেসবুকে সার্চ দাও, গ্রুপ পেয়ে যাবা। এই নাম লিখে ফেসবুকে সার্চ দাও, গ্রুপ পেয়ে যাবা। এই নাম লিখে ফেসবুকে সার্চ দিলেই দেখবা যে গ্রুপ পেয়ে যাবা। এই তিনটা গ্রুপেই তুমি হচ্ছে নোট দিও, একই জিনিস দিও। প্রথমে তুমি আমাদের গ্রুপে দিলা, পরে সেটাকেই কপি পেস্ট করে ছবি আর হচ্ছে তুমি ক্যাপশনটাকে কপি পেস্ট করে এই গ্রুপেও দিলে, এই গ্রুপেও দিলা। তিনটা গ্রুপেই দাও, আমি তিনটা গ্রুপেই চেক করবো যে ঠিকমতো দিয়েছো কিনা, এবং সাথে অবশ্যই এই হ্যাশট্যাগটা দিবা। এই হ্যাশট্যাগটা দিলে তোমার পোস্ট খুঁজে পাওয়া যাবে। আমি যদি গ্রুপে যে এই লেখা সার্চ দেই, তুমি এই হ্যাশট্যাগটা ব্যবহার করলে তোমার পোস্ট খুঁজে পাওয়া যায়, আদারওয়াইজ তোমার পোস্ট খুঁজে পাবো না। সাথে তুমি 2-3টা জিনিস লিখবা যে আমাদের এই ক্লাসগুলো করে প্রথম কথা তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা। তুমি ক্যাপশনে হচ্ছে এই 3টা জিনিস দেওয়ার চেষ্টা করো। তুমি এইচএসসি 25 বা 26 যেই ব্যাচই হও না কেন, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা। তারপরে হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়েছে কিনা।
যে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ কিনা, আর হচ্ছে বায়োলজি রাজা হয়েছে কিনা। ফ্রি ক্লাস, এগুলো তো ফ্রি ক্লাস, কিন্তু এগুলো পেইড কোর্সের থেকেও বেস্ট ক্লাস। আমি এটা বলতে পারি, অন্য যে কোনো প্ল্যাটফর্মে তুমি পেইড কোর্সের সাথে যদি এগুলোকে মিলায়া কম্পেয়ার করো, পেইড কোর্সের থেকে এগুলো বেটার ক্লাস। এবং এই ক্লাসগুলো করলে নট অনলি এইচএসসিতে ফুল মার্কস, বাট অলসো কলেজেও ইনশাল্লাহ ফুল মার্কস পাবা, এবং একই সাথে অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, গুচ্ছ থেকে শুরু করে যত জায়গায়, কৃষি, যত জায়গায় তোমার বায়োলজিতে তোমার পরীক্ষা হবে, সবগুলোতে তুমি একদম টপ লেভেলের রেজাল্ট করবা। অর্থাৎ একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কাভার হয়ে যাবে। তারপরে হচ্ছে বায়োলজির রাজা মনে করতেছো কিনা নিজেকে এই ক্লাসগুলো করার পর, রাজা হচ্ছ কিনা, এই পয়েন্টের আলোকে তুমি এই হ্যাশট্যাগটা ব্যবহার করে আমাদেরকে হচ্ছে নোট দিও। এই নোট যারা জমা দিবে, প্রত্যেকটা ক্লাসের উপর ভিত্তি করে আমরা তিনজনকে, এই ফ্রি ক্লাসের নোট যদি আমাদের এখানে শেয়ার করে, তিনজনকে আমরা হচ্ছে ডিএমসি স্টেশন গিফট হ্যাম্পার দিব। এই গিফট হ্যাম্পারে কি কি থাকবে? ডিএমসি স্টেশন গিফট হ্যাম্পার দিব। এটা দিতে একটু সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে, 15-20 দিন একটু সময় লাগতে পারে। গিফট হ্যাম্পারের মধ্যেই যে আমাদের সুন্দর হচ্ছে এই পোলো শার্টটা হচ্ছে থাকবে, এরকম টাইপের একটা ডিএমসি স্টেশনের লোগো সম্বলিত একটা পোলো শার্ট থাকবে, একটা সুন্দর হচ্ছে একটা শপিং ব্যাগ থাকবে, সেই শপিং ব্যাগের মধ্যেই পোলো শার্ট থাকবে, একটা নোটপ্যাড থাকবে, তুমি নোট করতে পারবা, সুন্দর একটা নোট, আর হচ্ছে একটা সুন্দর চাবির রিং থাকবে আমাদের। ঠিক আছে, তাহলে একটা চাবির রিং, একটা হচ্ছে নোটপ্যাড, প্রায় 100 পেজের একটা নোটপ্যাড, লিখতে পারবা অনেক কিছু, আর হচ্ছে আমাদের এই সুন্দর পোলো শার্টটা একটা সুন্দর শপিং ব্যাগের মধ্যে, 4টা জিনিস থাকবে, ব্যাগ সহ সব কিছু তোমার কাছে পৌঁছে যাবে কুরিয়ারে। এই ফ্রি ক্লাস করে প্রতি ক্লাসের থেকে 3 জন, অর্থাৎ এটা প্রথম ক্লাস জিনতত্ত্ব বিবর্তনের, এখান থেকে 3 জন, জিনতত্ত্ব বিবর্তনের দ্বিতীয় ক্লাসে আরও 3 জন, তৃতীয় ক্লাসে আরও 3 জন, এরকম করে। আর একবার যারা গিফট পাবা, এর মানে এটা না যে তারা পরের বার পাবা না। তোমাদের নোটের কোয়ালিটি যদি ভালো হয়, এবং যদি মানে ক্যাপশন কোয়ালিটি যদি ভালো হয়, তুমি দেখা যাবে যে একই মানুষ 3-4 বার গিফট পাইতেও পারে। কারণ ভালো হইলে আমি তো এইভাবে চিন্তা করবো না যে ওটা আগের বার ভালো হয়েছে, দেখা গেলো এইবারও ভালো হয়েছে, তাহলে প্রত্যেকটা ক্লাসেই হয়তো দেখা গেলো সে গিফট পেয়ে গেল। সো এটা অবশ্যই তোমরা হচ্ছে দিবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে এই যে একটা ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম মূলত হচ্ছে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ দ্বারা গঠিত। এর মধ্যে এই যে হিস্টোন প্রোটিনটা হচ্ছে ক্রোমোজোমের আসলে স্ট্রাকচার তৈরি করে, আর ভিতরে থাকে হচ্ছে তোমার ডিএনএ। বুঝছো? তাহলে হিস্টোন প্রোটিনটা আসলে ক্রোমোজোমের এই যে স্ট্রাকচার তৈরি করতেছে, আর ভিতরে থাকতেছে ডিএনএ। এখন তাহলে এই যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, তাহলে সেই ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, মনে করে এটা একটা নির্দিষ্ট অংশ, এইখানে মনে করো একটা জিন আছে, এইখানে মনে করো একটা জিন আছে, এইটাকেই তোমার বলা হয় লোকাস। অর্থাৎ ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায়, কারণ ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আর ডিএনএর একটা ছোট্ট অংশে জিন থাকে, তার মানে দিন শেষে হইল যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকেই লোকাস বলে। মানে ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম যে বাংলাদেশের মাঝখানে আছে হচ্ছে ঢাকা, ঢাকার মাঝখানে আসি হচ্ছে আমি, এরকম যে ক্রোমোজোমের মাঝখানে আছে হচ্ছে ডিএনএর একটা ছোট্ট অংশতে থাকে হচ্ছে জিন। তাহলে ক্রোমোজোমের ঠিক যে জায়গাটায় হচ্ছে জিন থাকে, ওই জায়গাটাকে বলা হয় লোকাস। তাহলে লেখো যে ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে, ধর এই স্থানে একটা জিন থাকে, যে স্থানে জিন থাকে সেটাকেই বলা হয় লোকাস। এই লোকাস শব্দটা আসছে লোকাল থেকে। ধরো আমরা অনেক সময় বলি না যে আমি লোকাল ছেলে, অর্থাৎ এই এলাকায় থাকি, তাহলে দেখছো লোকাল মানে কিন্তু একটা এলাকা বোঝায়, একটা জায়গা বোঝায়, এখান থেকে আসছে লোকাস। তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে ওই স্থানটারে লোকাস বলে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজান ব্রেক নিই। হ্যাঁ, 1 মিনিটের আজান ব্রেক নিয়ে আমরা আবার শুরু করতেছি।
আচ্ছা আসো, এখন ধরো এটা একটা ক্রোমোজোম, এটা আরেকটা ক্রোমোজোম। তাহলে মানব দেহে বা যে কোনো প্রাণীর দেহে ক্রোমোজোমগুলো অ্যাকচুয়ালি জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, এই জোড়ায় জোড়ায় থাকা ক্রোমোজোমগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম, যেটা তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারে খুব ভালো মতো পড়ছো। ধরো আমাদের শরীরে টোটাল কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে 23টা আসছে বাবার কাছ থেকে, 23টা আসছে মায়ের কাছ থেকে। তার মানে ব্যাপারটা এরকম হয়, ধরো এটা হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোম আর এটা হচ্ছে মায়ের 1 নম্বর ক্রোমোজোম। তাহলে আমাদের কোষের মধ্যে বাবার 1 নম্বর ক্রোমোজোম আর মায়ের 1 নম্বর ক্রোমোজোম এরা আসলে জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই যে বাবার 1 নম্বর ক্রোমোজোম এবং মায়ের 1 নম্বর ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে, এই ধরনের ক্রোমোজোমকেই তোমার বলা হয় হোমোলোগাস বা বাংলায় বলা হয় সমসংস্থ ক্রোমোজোম। এটারই তোমার বলা হয় হোমোলোগাস বা বাংলায় বলা হয় সমসংস্থ ক্রোমোজোম জোড়া। তাহলে বুঝছো যে বাবার 1 নম্বর আর হচ্ছে মায়ের 1 নম্বর ক্রোমোজোম এরা জোড়ায় জোড়ায় থাকে। সেম ভাবে বাবার মনে করো 10 নম্বর ক্রোমোজোম আর মায়ের 10 নম্বর ক্রোমোজোম আরেকটা জোড়ায় থাকে, এই জোড়াকে তোমার বলা হয় হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম জোড়। আচ্ছা এখন ধরো এটা কি? এটা হচ্ছে একটা নির্দিষ্ট লোকাস। ধরো এরকম হইতে পারে না যে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের ধরো এটা একটা নির্দিষ্ট লোকাস, এই নির্দিষ্ট লোকাসে দুইটা জিন থাকে। দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, দেখো এই নির্দিষ্ট জায়গায় এই ক্রোমোজোমে একটা জিন আছে, এই ক্রোমোজোমে একটা জিন আছে। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে যেই এক জোড়া জিন, অর্থাৎ এইখানে কিন্তু একটা জিন আছে, দেখো এইখানে একটা জিন আবার এইখানেও কিন্তু একটি জিন। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের, খেয়াল করো এই হোমোলোগাস ক্রোমোজোমের এই যে নির্দিষ্ট লোকাসে যে একটা একটা করে টোটাল যে এক জোড়া জিন থাকে, এই এক জোড়া জিনের একটাকে আরেকটার অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। তাহলে বুঝছো? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের এই যে নির্দিষ্ট লোকাসে এখানে একটা জিন আর এখানে একটা জিন থাকে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে এই যে একটা একটা করে টোটাল এক জোড়া জিন থাকে, সেই এক জোড়া জিনকে পরস্পর কি বলা হয়? অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। পরস্পর কি বলা হয়? অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। তাহলে সমসংস্থ ক্রোমোজোম জোড়ের এই যে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়া, ওই যে এক জোড়ার একটাকে অপরটার অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আশা করি এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো। এবার আসো এই অ্যালিলগুলোর মধ্যে প্রকট অ্যালিল কি আর প্রচ্ছন্ন অ্যালিল কি? ধরো এই যে হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে এই যে এক জোড়া যে অ্যালিল থাকতেছে, এটা একটা জিন এটা একটা জিন, এই দুইটা জিন একটা আরেকটার হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। ধরো এর মধ্যে একটা জিন মনে করো এটাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? আরেকটা জিনকে মনে করো আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এইখানে যেই দুইটা অ্যালিল থাকে, ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে মনে করো তোমার যেই দুইটা অ্যালিল থাকে সেই অ্যালিল দুইটা আসলে কি দেখো তো, সেই অ্যালিল দুইটা আসলে মানে দেখতে কি সেম? তাহলে একটা অ্যালিল হচ্ছে বড় হাতের টি আর একটা মনে করো ছোট হাতের টি। তাহলে এই যে অ্যালিল, তাহলে এই অ্যালিলগুলো আসলে হচ্ছে তোমার হেটারো, এই জিনিসগুলা কি ভিন্ন না? তাহলে এই জিনিসটাকে তোমার বলা হয় হেটারোজাইগাস। এই জিনিসটাকে কি বলা হয়? হেটারোজাইগাস। আচ্ছা হোয়াট ইজ হেটারোজাইগাস? চলো বায়োলজিতে হেটারো শব্দের মানে হচ্ছে অসমান। বায়োলজিতে হেটারো শব্দের মানে হচ্ছে অসমান। বলো বড় হাতের টি আর ছোট হাতের টি এই দুইটা কি সমান হইল? না, এই দুইটা হচ্ছে অসমান। অর্থাৎ এখানে যেই দুইটা অ্যালিল আছে, একটা অ্যালিল যদি বড় হাতের টি দিয়ে প্রকাশ করা যায়, ধরো এটা এক্সাম্পল দিছি, ধরে নিতে হবে যে একটা অ্যালিল যদি বড় হাতের টি দিয়ে প্রকাশ করা যায় আর একটা অ্যালিলকে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করতেছি, তার মানে এখানে অ্যালিল দুইটা হচ্ছে অসমান, এই জন্য এদেরকে তোমার বলা হয় হেটারোজাইগাস বা হচ্ছে অসমান অ্যালিল। এই জিনিসটাকেই বলা হয় হেটারোজাইগাস। আর যদি অ্যালিল দুইটা সমান হইতো, ধরো একটা অ্যালিল হচ্ছে বড় হাতের টি আর একটা অ্যালিল মনে করো বড় হাতের টি, এরকম যদি হইতো, অথবা ধরো একটা অ্যালিল হচ্ছে ছোট হাতের টি আর একটা অ্যালিলও মনে করো ছোট হাতের টি, তাহলে অ্যালিল দুইটা যদি সমান হইতো, এই কন্ডিশনকে তোমার বলা হয় হোমোজাইগাস। এই কন্ডিশনকে তখন কি বলা হয়? হোমোজাইগাস। এই হোমো শব্দের মানে হচ্ছে সেম বা একই। অর্থাৎ এইখানে দেখো এখানে অ্যালিল দুইটা কিন্তু একই, দেখো দুইটাই বড় হাতের টি, অথবা দেখো এখানে অ্যালিল দুইটা হচ্ছে একই, দুইটাই ছোট হাতের টি, তাহলে এখানে অ্যালিল দুইটা হচ্ছে সেম। তাহলে বায়োলজিতে হোমো শব্দের মানে সেম বা একই, গ্রিক শব্দ হোমো, হোমো মানে সেম বা একই, তখন এটারে বলা হয়তো হোমোজাইগাস।
আর এটা হচ্ছে হেটারোজাইগাস। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে হোমোজাইগাস, হেটারোজাইগাস আশা করি বুঝছো। এখন এই হেটারোজাইগাস অ্যালিল যেই জীবে থাকে, তাহলে বলো তো সেই জীবটাকে তুমি কি বলবা? হেটারোজাইগাস জীব বা হোমোজাইগাস অ্যালিল এটা যেই জীবের মধ্যে থাকে, বলো সেই জীবটারে তুমি কি বলবা? হোমোজাইগাস জীব। শেষ। তাহলে একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো। তাহলে এখানে দুইটা অ্যালিলের মধ্যে এবার একটা অ্যালিলের মনে করো বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর একটা অ্যালিলের বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশ পায় না। তাহলে এদেরকে কি বলে? চলো আর এখন আমরা একটু দেখি। এখানে দুইটা অ্যালিল মনে করো, একটা অ্যালিল হচ্ছে বড় হাতের টি, আর একটা অ্যালিল হচ্ছে তোমার ছোট হাতের টি। তোমরা কি জানো এই যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একই লোকাসে এই যে যেই দুইটা অ্যালিল বা যেই দুইটা জিন থাকে, এই দুইটা জিন মিলে কিন্তু আসলে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের মানব দেহে আসলে একটা বৈশিষ্ট্যের পিছনে নর্মালি কয়টা জিন কাজ করে? দুইটা জিন মিলে একসাথে কাজ করে। অর্থাৎ এই যে দুইটা অ্যালিল বা দুইটা জিন দেখতে পাচ্ছ না, এই দুইটা অ্যালিল বা দুইটা জিন মিলে একসাথে আমাদের কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কয়টা? এক জোড়া বা দুইটা জিন থাকে। খুবই ইম্পর্টেন্ট বেসিক, তার মানে এখান থেকে একটা বেসিক শিখলাম। তাহলে লেখো, এগুলো তোমাকে একদম বেসিক খাতায় লিখতে হবেই। তাহলে আমাদের একটি বৈশিষ্ট্যের পিছনে তাহলে আলটিমেটলি কয়টা জিন থাকে? তাহলে আমাদের একটি বৈশিষ্ট্যের পিছনে সাধারণত, এটার এক্সেপশন আছে, বাট আমরা সাধারণত তাহলে বলতে পারি এক জোড়া জিন থাকে। তাহলে একটি বৈশিষ্ট্যের পিছনে সাধারণত হচ্ছে এক জোড়া জিন থাকে। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার যে তাহলে একটি বৈশিষ্ট্যের পিছনে সাধারণত এই যে এক জোড়া জিন থাকে। এখন সেই এক জোড়া জিন যদি দেখতে একই হয়, হোমোজাইগাস, হোমো মানে একই, আর দেখতে যদি ভিন্ন হয় হেটারোজাইগাস, হেটারো মানে ভিন্ন বা অসমান। ওকে, এখন আসো, অ্যালিল দুইটা যদি ভিন্ন হয়, ধরো একটা অ্যালিল হচ্ছে এরকম, এর মধ্যে আমি একটু পাশে লিখি, ধরো এই যে বড় হাতের টি, এই বড় হাতের টি চায় তুমি লম্বা হও, কথার কথা, বা বড় হাতের টি চায় যে মটরশুঁটি গাছটা লম্বা হোক, আর ছোট হাতের টি চায় যে মটরশুঁটি গাছটা মনে করা হচ্ছে খাটো হোক। তাহলে বড় হাতের টি চাচ্ছে মটরশুঁটি গাছটা লম্বা হোক, ছোট হাতের টি চায় হচ্ছে মটরশুঁটি গাছটা খাটো হোক। কিন্তু একসাথে তো আর একটা গাছ লম্বা হইতে পারবে না, খাটো হইতে পারবে না, একসাথে তো আর দুইটা পসিবল না, যে কোনো একটা হবে। সো বাস্তবে দেখা গেল কোনো একটা মটরশুঁটি গাছের মধ্যে একটা বড় হাতের টি আছে, একটা ছোট হাতের টি আছে, অর্থাৎ একটা জিন চাচ্ছে সে লম্বা হোক, আর একটা জিন চাচ্ছে সে খাটো হোক। কিন্তু দেখা গেল বাস্তবে এই মটরশুঁটি গাছটা হচ্ছে দেখা গেল বাস্তবে লম্বা হইল। তাইলে এই যে এক জোড়া বিপরীত ধর্মী অ্যালিল থাকলে তাহলে যেই অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাহলে এখানে কার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে? আসলে বড় হাতের টি এর বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। সেই অ্যালিলকে তোমার বলা হয় প্রোকোট অ্যালিল, কারণ এর বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। এটাকে ইংলিশে বলা হয় ডমিন্যান্ট, বাংলায় বলা হয় প্রোকোট। তুমি আর তোমার বউ টিভি দেখতেছো, তুমি বাংলাদেশের খেলা দেখতে চাও, আর তোমার বউ হচ্ছে হিন্দি সিরিয়াল দেখতে চায়, কথার কথা, বা বাংলা নাটক, ওই যে জি বাংলা নাটক দেখতে চায়। দিন শেষে দেখা গেল যে তোমরা দুইজন মিলে জি বাংলার নাটকই দেখতেছো। তাহলে কার ইচ্ছা প্রাধান্য পাইলো? তোমার বউয়ের ইচ্ছা প্রাধান্য পাইলো। তাহলে তোমার বউ হচ্ছে তোমার উপর ডমিন্যান্ট, প্রকট। বাস্তবতা এইটাই যে বিয়ের পরে ছেলেরা হচ্ছে একটা টিভি রিমোটও চেঞ্জ করতে পারে না, অথচ বিয়ের আগে ছেলেদের ডায়লগ থাকে পুরো দুনিয়া চেঞ্জ করে ফেলবো। ভাই তুই দুনিয়া চেঞ্জ করা দূরের কথা, বিয়ের পরে দেখবি যে ভাই তুই তোর নিজের বাসার টিভিও চেঞ্জ করতে পারবি না, টিভির চ্যানেল। ঠিক আছে? তাহলে তুমি খেলা দেখতে চাইলেও কোনো লাভ নাই। দিন শেষে তোমার বউ যদি সিরিয়াল দেখতে চায় সেটাই তোমাকে দেখতে হচ্ছে। তাহলে কি হইলো, কি দাঁড়াইলো? যে তোমার বউ হচ্ছে তোমার উপর ডমিন্যান্ট বা প্রকট। তার মানে যেই অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকেই বলা হয় প্রকট অ্যালিল। আর তুমি, তোমার বৈশিষ্ট্য প্রকাশ পায় না, তাহলে তুমি হচ্ছ প্রচ্ছন্ন অ্যালিল। প্রচ্ছন্ন বা এটাকে ইংলিশে বলা হয় রিসেসিভ, প্রচ্ছন্ন বা এটাকে ইংলিশে বলা হয় রিসেসিভ অ্যালিল। প্রচ্ছন্নকে ইংলিশে বলা হয় রিসেসিভ, ইংলিশটা একটু শিখতে পারো, রিসেসিভ অ্যালিল। ঠিক আছে? আর তাহলে এই যে খাটো, তাহলে খাটো বৈশিষ্ট্যটা এটা কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পায় নাই। তাহলে এই বৈশিষ্ট্যটাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তুমি খেলা দেখতে চাইছিলা, খেলা কি চলতেছে চ্যানেলে? না, তার মানে তোমার খেলা দেখার বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা প্রকাশ পায় না। আর তোমার ওয়াইফ হচ্ছে সিরিয়াল দেখতে চাইছে, সেই সিরিয়ালই দেখতেছে। তাহলে এই যে সিরিয়াল দেখা বা এই যে লম্বা বৈশিষ্ট্যটা এটা প্রকাশ পেয়েছে, তাহলে এটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তার মানে প্রকট অ্যালিল
এটার বৈশিষ্ট্যকে তোমার বলা হয় প্রকট বৈশিষ্ট্য। সহজ কথা, প্রকট অ্যালিলের বৈশিষ্ট্যকে তোমার বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আর যেই বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই যে প্রকট বা প্রচ্ছন্ন এই জিনিসগুলো আসলে কখন কার্যকর? যখন সেটা হেটারোজাইগাস জীব হয়। দেখো এটা হেটারোজাইগাস না, হেটারো মানে অসমান, তার মানে হেটারোজাইগাস জীবে আসলে প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। হোমোজাইগাসে কি এরকম হয়? হোমোজাইগাসে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ হোমোজাইগাসে দেখো দুইটাই সেম, এবার দুইজনই চাচ্ছে খেলা দেখুক, তাহলে তো আর কোনো প্রবলেম নাই। বা এবার দুজনই চাচ্ছে সিরিয়াল দেখুক, মানে দুজনই চাচ্ছে মটরশুঁটি গাছ লম্বা হোক, বা এখানে দুজনই চাচ্ছে মটরশুঁটি গাছ খাটো হোক, তখন জিনিসটা দুইজনই যেহেতু একই জিনিস চায়, এটা আলটিমেটলি লম্বা হবে অথবা খাটো হবে, তখন আর কোনো প্রবলেম নাই। তুমিও চাচ্ছ সিরিয়াল দেখতে, তোমার বউও চাচ্ছে সিরিয়াল দেখতে, তাহলে তো আর কোনো প্রবলেম নাই এখানে। এই জন্য হোমোজাইগাসের ক্ষেত্রে প্রকট বা প্রচ্ছন্ন অ্যালিল বলে কিছু নাই, দুইটাই সেম, বা প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলেও কিছু নাই। তাহলে এই জিনিসগুলো আছে শুধুমাত্র হেটারোজাইগাস জীবের ক্ষেত্রে। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আশা করি আমরা প্রকট অ্যালিল, প্রচ্ছন্ন অ্যালিল সব কিছু আমরা বুঝায় ফেলছি, হোমোজাইগাস কি হেটারোজাইগাস কি সব কিছু আমরা বুঝায় ফেলছি। তাহলে এগুলো হচ্ছে আমরা বুঝছি। এবার আসো হচ্ছে আরেকটা নতুন জিনিস আমাদের শিখতে হবে। সেই নতুন জিনিসটা হচ্ছে জিনোটাইপ কি, ফিনোটাইপ কি। আচ্ছা, জিনোটাইপ কি আর হচ্ছে তোমার ফিনোটাইপ কি, এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা একটু দেখব। দেখো জিনোটাইপ হচ্ছে তোমার জিনের গঠন। দেখো টাইপ মানে এখানে টাইপ বলতে আসলে গঠন বোঝায়। দেখো জিনোটাইপ বুঝতেই পারতেছো, জিনো শব্দের মানে হচ্ছে জিন, তাহলে জিনো শব্দের মানে হচ্ছে আসলে জিন, টাইপ শব্দের মানে হচ্ছে গঠন। তার মানে জিনোটাইপ হচ্ছে জিনের গঠনকে জিনোটাইপ বলে, সহজ কথা। তাহলে কোনো জীবের জিনের গঠনকে, তাহলে জিনের গঠনকে কি বলে? জিনোটাইপ বলে। দুনিয়ার সবচেয়ে সহজ সংজ্ঞা এটা। জিনো মানে জিন, টাইপ মানে গঠন, তাহলে জিনের গঠনকে জিনোটাইপ বলে। যেমন এই যে দেখো, যেমন এই যে টিটি এটা একটা জিনোটাইপ, অথবা টিটি এটা একটা জিনোটাইপ, অথবা ছোট হাতের টিটি, এগুলো সবই জিনোটাইপ। কারণ এই প্রত্যেকটাই জিনের গঠন বোঝাচ্ছে, অর্থাৎ বোঝাচ্ছে যে এখানে এক জোড়া জিন আছে, তার মধ্যে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, অথবা এখানে এক জোড়া জিন আছে যার মধ্যে দুইটাই বড় হাতের টি, অথবা এখানে এক জোড়া জিন আছে যার মধ্যে দুইটাই ছোট হাতের টি। তাহলে এগুলো হচ্ছে জিনের গঠন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জিনোটাইপ। এবার আসো ফিনোটাইপ কি। ফিনোটাইপ, আচ্ছা ফিনোটাইপ, ফিনো মানে হচ্ছে বাহ্যিক লক্ষণ বা বাহ্যিক বৈশিষ্ট্য, মানে যেটা বাইরে থেকে দেখা যায়। ফিনো শব্দের মানে হচ্ছে বাহ্যিক লক্ষণ, টাইপ শব্দের মানে হচ্ছে গঠন, তার মানে বাহ্যিক লক্ষণকে তোমার বলা হয় ফিনোটাইপ, অর্থাৎ জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত। এটার সংজ্ঞাটা হচ্ছে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণ, তাহলে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণকে কি বলে? ফিনোটাইপ বলে। ফিনোটাইপ বলে। তাহলে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণকে কি বলা হয়? ফিনোটাইপ বলে। ঠিক আছে, তাহলে কি বুঝছো? ফিনোটাইপ মানে বাহ্যিক লক্ষণ। যেমন দেখো এইরকম টিটি বা এইরকম থাকলে বলো কি হবে? বলো এটা থাকলে জিনিসটা কি হইলো? লম্বা হইলো। যেমন এই যে লম্বা, এটা তুমি বাইরে থেকেই দেখতে পাচ্ছ। বা একটা জীব মনে করো খাটো হইলো, এটা তুমি বাইরে থেকেই দেখতে পাচ্ছ। তাহলে এই যে লম্বা বা খাটো, এটা বাহ্যিক লক্ষণ না? বাইরে থেকেই দেখা যায়। তাহলে এই জিনিসটাকে তোমার বলা হয় ফিনোটাইপ। আর এই ফিনোটাইপগুলো আসলে কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? জিনোটাইপ দিয়ে নিয়ন্ত্রিত হয়। কারণ কারো জিনোটাইপ যদি এরকম হয় সে লম্বা হবে, কারো জিনোটাইপ যদি এরকম হয় তাও সে লম্বা হবে, কিন্তু কারো জিনোটাইপ যদি এরকম হয় তাহলে কিন্তু সে খাটো হবে।
তার মানে বুঝতেছো, এই যে বাহ্যিক লক্ষণ মানে লম্বা বা খাটো, এগুলা দিন শেষে আসলে জিনোটাইপ হচ্ছে এগুলাকে নিয়ন্ত্রণ করতেছে। জিনোটাইপ যদি এরকম হয় সে খাটো হবে, আর জিনোটাইপ যদি এইরকম হয় তাহলে সে লম্বা হবে। তার মানে ফিনোটাইপকে আসলে নিয়ন্ত্রণ করতেছে জিনোটাইপ। এই জন্য জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণকেই ফিনোটাইপ বলে। ফিনো মানে বাহ্যিক লক্ষণ, অর্থাৎ লম্বা বা খাটো বাইরে থেকে দেখা যায়, এগুলোই হচ্ছে ফিনোটাইপ, এগুলোই হচ্ছে বাহ্যিক লক্ষণ। আর এই বাহ্যিক লক্ষণগুলো আলটিমেটলি জিনের কারণে হচ্ছে আসতেছে, এই জন্য ফিনোটাইপগুলো জিনোটাইপ কর্তৃক নিয়ন্ত্রিত। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আসো এক সংকর ক্রস বা হচ্ছে তোমার মনো হাইব্রিড ক্রস। পড়াইছি না? মনো শব্দের মানে কি একটু আগে তো পড়াইলাম। মনো শব্দের মানে হচ্ছে এক, এটা একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ। মনো শব্দের মানে এক, তার মানে ওই যে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যেই সংকরায়ন বা ক্রস করা হয় তাকে এক সংকর ক্রস বা মনো হাইব্রিড ক্রস বলে। ক্রিস্টাল ক্লিয়ার? কিওয়ার্ড কি? মনো মানে এক, তার মানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে, আর ক্রস শব্দের মানে সংকরায়ন। তাহলে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে যেই ক্রস বা সংকরায়ন করা হয় তাই হচ্ছে মনোহাইব্রিড ক্রস। শেষ, পড়াইছি। এবার আসো ডাই হাইব্রিড ক্রস। প্রথম ক্লাসে আমরা ডাই হাইব্রিড ক্রস পর্যন্তই পড়াবো। বায়োলজিতে ডাই শব্দের মানে হচ্ছে দুই, এটা একটা গ্রিক শব্দ, গ্রিক ডাই মানে হচ্ছে দুই, আর ক্রস মানে সংকরায়ন। তার মানে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস বা সংকরায়ন করা হয় তাকে ডাই হাইব্রিড ক্রস বলে। ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার বলি, ডাই শব্দের মানে গ্রিক, এর মানে হচ্ছে দুই। তাহলে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে যেই ক্রস বা সংকরায়ন করা হয় তাকে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর ক্রস, দ্বি মানে হচ্ছে দুই, ক্রস বলে। ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম ক্লাসে এইটুকু পর্যন্তই হচ্ছে আমরা পড়লাম। আর তোমাদের এই যে ক্লাস নোট, এই ক্লাস নোটটা আমাদের, ক্লাস নোট কই পাবা জানো? এই ক্লাস নোটটা আমাদের ডিএমসি স্টেশন, এটা আমাদের ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেলে পাবা এই ক্লাস নোটটা। তাহলে এই যে ক্লাস নোট, এই ক্লাস নোটটা আমাদের হচ্ছে কোথায় পাবা? ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেলে পাবা। তুমি জাস্ট টেলিগ্রামে যে ডিএমসি স্টেশন লিখে সার্চ দাও, ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেল, তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে সার্চ দাও, ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেল লিখে সার্চ দাও। মানে টেলিগ্রামে যে তোমার টেলিগ্রাম অ্যাপে যে জাস্ট ডিএমসি স্টেশন লেখো, জাস্ট ডিএমসি স্টেশন লেখো, এই অ্যাপোস্ট্রোফি এডিও দেওয়া লাগবে না, এডিও জাস্ট এমনি বোঝানোর জন্য দিছি। তুমি টেলিগ্রামে যে খালি ডিএমসি স্টেশন এইভাবে একটা সার্চ দাও, দিলে দেখবা 18,000 প্লাস একটা সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আসবে টেলিগ্রামে, সেইখানে আমি এই ক্লাস নোটগুলো দিয়ে দিব। ঠিক আছে? সেখানে যেই তুমি সব ক্লাস নোটগুলো পাবা। ঠিক আছে? ওকে, তাহলে ক্লাস নোট কোথায় পাবা? ন্যানোবায়োলজি কোর্সের এই ডিএমসি স্টেশন টেলিগ্রামে গেলেই তুমি, চ্যানেলে গেলেই তুমি এগুলো সব পেয়ে যাবা। যারা অ্যাড হইতে চাও বা নোট ডাউনলোড করতে চাও, টেলিগ্রাম খুলে, বা টেলিগ্রাম তোমাদের প্রায় সবারই আছে, যাদের নাই খুলে ফেলো, কারণ টেলিগ্রামে ফাইল শেয়ার করা খুবই ইজি। এই জন্য আমরা টেলিগ্রামে মানে যে কোনো সাইজের ফাইল শেয়ার করা যায়, এটা সবচেয়ে ইজি আর কি। গুগল ড্রাইভে আসলে ভালো মতো ফাইল শেয়ার করা যায় না। এই জন্য টেলিগ্রাম একটা অ্যাপ খুলে ফোন নম্বর দিয়ে বিনা টাকায় একটা অ্যাপ খুলে, জাস্ট যাদের নাই আর কি টেলিগ্রাম অ্যাপটা খুলে এই ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলেই দেখবা যে 18,000 প্লাস একটা চ্যানেল চলে আসছে সাবস্ক্রাইবার্স। ফলস চ্যানেল থাকতে পারে, ফেক চ্যানেল থাকতে পারে, অফিসিয়াল চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 18,000 প্লাস। এটা সামনে আরও বাড়বে, 19,000, 20,000, 25,000 হয়ে যাবে। সো সেইখানে তুমি সার্চ দিয়ে যুক্ত হইলেই তুমি তারপর ওইখানে একটু স্ক্রল করলে নোটগুলো ডাউনলোড করে ফেলতে পারবা। ঠিক আছে? আর যাদের টেলিগ্রাম আছে, এখনই তুমি হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা খুলে এটা সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রেখে নোটগুলো ডাউনলোড করে ফেলো। ঠিক আছে? তাহলে প্রথম ক্লাস কেমন লাগলো আমাদেরকে হচ্ছে কমেন্টে জানাও। আমরা 4 ক্লাসেই পুরো জেনেটিক্সের তোমাদেরকে বস বানায় দেবো এইচএসসিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।